দেখো কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের শুরু করার কথা। তাহলে দেখো কার্বোহাইড্রেটে গতদিন আমরা বলছিলাম, কার্বোহাইড্রেটের যখন বৈশিষ্ট্য পড়ছিলাম তখন তোমাদের মনে আছে কিনা যে আমরা বলছিলাম যে কিছু জিনিসপত্র আছে, কিছু কার্বোহাইড্রেট আছে যারা মিষ্টি। এই আমরা বলছিলাম মিষ্টি কার্বোহাইড্রেট, এরকম একটা উদাহরণ দাও তো। যারা মিষ্টি, হ্যাঁ, এরকম কে ছিল? যেমন আমরা বলছিলাম চিনি, চিনির নাম কি বলছিলাম গতদিন? সুক্রোজ। এটা কার্বোহাইড্রেট, তাই না? তাহলে এটা হচ্ছে মিষ্টি। আবার আমরা বলছিলাম আমরা সরাসরি গ্লুকোজও খাইছি, এরকম অনেক মানুষ আছে যারা আমরা সরাসরি গ্লুকোজ খাইছি। বাজার থেকে এই যে গ্ল্যাক্সোজ ডি, জীবনে একবার নাম শুনি নাই, এটার কখনো অ্যাড দেখি নাই এবং গ্ল্যাক্সোজ ডি খাই নাই, এরকম বান্দা আমাদের মধ্যে কেউ আছে নাকি? না থাকারই কথা, দুই একজন থাকতে পারে, ঠিক আছে? তাহলে এগুলো তো মিষ্টি। তাহলে স্বাদের উপর ভিত্তি করে এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যারা এরকম মিষ্টি তারা মিষ্টি, মানে যারা মিষ্টি তাদেরকে আমরা বলি সুগার। কি বলি? সুগার। আর যারা মিষ্টি না, যেমন বলো ভাত, ভাত কি মিষ্টি? মিষ্টি না। আবার গতদিন আমরা বলছিলাম এই যে রাফেজ, রাফেজের ভালো নাম কি? সেলুলোজ, তাই না? তাহলে সেলুলোজ কি করে? এই যে সেলুলোজ, সেলুলোজ কি সুগার? বলো তো। সেলুলোজ কি খাইতে মিষ্টি লাগে? মিষ্টি লাগে না, সেলুলোজের কোনো টেস্ট নাই। এখন তোমাকে ধরো লাল শাক সিদ্ধ করে দেওয়া হলো যে হ্যাঁ এই লাল শাকটা খা বাবা, কোনো ধরনের লবণ ঝাল তেল মশলা কিচ্ছু দেওয়া হয় নাই, জাস্ট তোমাকে ধরো পানিতে সিদ্ধ করে দেওয়া হয়েছে, বলো তো তুমি কোনো টেস্ট পাবা কি পাবা না? এই পাবা, পাবা? কোনো টেস্ট পাওয়া সম্ভব? সম্ভব না, ঠিক আছে? তাহলে যেহেতু টেস্ট নাই তার মানে কি এর স্বাদহীন, মিষ্টি না। তো যারা স্বাদহীন, যারা মিষ্টি না তাদেরকে আমরা নন সুগার বলি, ঠিক আছে? যারা স্বাদহীন, যারা মিষ্টি না তাদেরকে আমরা কি বলি? নন সুগার। তাহলে দেখো আমরা এখান থেকে যদি বলি, তাহলে আমরা কার্বোহাইড্রেটকে কয় ভাগে ভাগ করতে পারতেছি? দেখো স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা সুগার আর একটা নন সুগার। একটা সুগার আর একটা কি বললাম? নন সুগার। সুগার কারা? যারা হচ্ছে এই যে মিষ্টি। তাহলে এই যে সুগারের মধ্যে কারা পড়বে বলতো? এই সুগারের মধ্যে কি পড়তে পারে? গ্লুকোজ। কি পড়তে পারে? গ্লুকোজ। আবার আরেকজন কে পড়তে পারে বলতো? গ্লুকোজের পাশাপাশি আরেকজন পড়তে পারে, হ্যাঁ, গ্লুকোজ পড়তে পারে, ফ্রুক্টোজ পড়তে পারে, ফ্রুক্টোজ পড়তে পারে, আবার কে পড়তে পারে? সুক্রোজ। এই নামগুলো তোমাদের কাছে এখনো অপরিচিত, আস্তে আস্তে পরিচিত হবে। যত আমরা কার্বোহাইড্রেট পড়বো তত আমাদের এটা পরিচিত হবে আর কি, ঠিক আছে? তো আমি তো বলছি ভাইয়া জীবনের অত্যাবশ্যকীয় এলিমেন্ট, এলিমেন্ট মানে উপাদান, উপাদান, ঠিক আছে? এলিমেন্ট মানে হচ্ছে উপাদান, ঠিক আছে? ঠিক আছে তাহমিদ। এই আসলে নন সুগার কে বলো তো? আমরা যে ভাত খাই সে ভাত কি মিষ্টি? ভাতের মধ্যে কি কোনো মিষ্টি স্বাদ মনে হয়? যে আর এই ভাতটা তো খেতে খুবই সুন্দর লাগতেছে, আহা কত মিষ্টি। এই মিষ্টি ফিল কখনো পাইছো ভাত খাওয়ার সময়? বলো তো। না, ভাতগুলো তো মিষ্টি না। তার মানে ভাতের মধ্যে কি নাই বলো? ভাত যেহেতু মিষ্টি না তার মানে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত আসতে পারি? যে ভাত হচ্ছে নন সুগার, তাই তো? তাহলে ভাতের মধ্যে কি থাকে আমরা বললাম? শ্বেত সার বা সার, শ্বেত সার, তাই না? তাহলে শ্বেত সার বা স্টার্চ, ইংরেজিতে হচ্ছে স্টার্চ। তারপরে ধরো গ্লাইকোজেন, গ্লাইকোজেন, ঠিক আছে? তারপরে ধরো সেলুলোজ, সেলুলোজ। আমরা পলিস্যাকারাইড পড়ার সময় এই তিনটা জিনিসই পড়বো: শ্বেতসার বা স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ। এগুলো মিষ্টি না, তাহলে এগুলো নন সুগার। তাহলে বোঝা গেছে স্বাদের উপর ভিত্তি করে দুইটা, সুগার নন সুগার। এটা খুবই ইজি এবং খুবই কমন কথাবার্তা, যেটা তোমরা বারবার বারবার শুনছো এবং দেখছো, নিজেরা খাইছো। সো তোমাদেরকে আলাদা করে বলার কিছু নাই। তোমরা যে চিনি খাইছো মিষ্টি, এটাও তোমরা জানো। তোমরা গ্লুকোজ খাইছো মিষ্টি, এটাও তোমরা জানো। সো এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই। তাহলে প্যারা কোথায় নিতে হবে? এই যে দেখো রাসায়নিক অণুর গঠন অনুসারে কার্বোহাইড্রেটের চারটা টাইপ আছে। কি অনুসারে ভাইয়া? রাসায়নিক অণুর গঠন অনুসারে দেখো কার্বোহাইড্রেটের চারটা টাইপ আছে। কি কি টাইপ? প্রথম কথা হচ্ছে দেখো মনোস্যাকারাইড। শোনো, গতদিন যেভাবে তোমরা আমাকে কোঅপারেট করছিলা, যে যেখানে বোঝো নাই সে অনেকগুলা কোশ্চেন করছো, ঠিক আছে? সো আজকেও যে যেখানে বুঝবা না সে সেখানে কোশ্চেন করবা। যার কাছে মনে হবে যে ভাইয়া এটা আরেকবার বলা লাগবে, সে বলবা যে ভাইয়া আরেকবার বলেন, আমি আরেকবার বলবো, হ্যাঁ। কিন্তু তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? কারণ এই যে কার্বোহাইড্রেট, পুরা কার্বোহাইড্রেট না পড়া পর্যন্ত দেখবা যে কিছু জিনিসপত্র তোমার মাথায় যে সবসময় একটা প্যাঁচ লাগেই আছে, প্যাঁচ লাগেই আছে, প্যাঁচ কেন কোনো মতেই খুলতেছে না, এরকম একটা জিনিস থাকবে আর কি, হ্যাঁ। কার্বোস কি? কার্বোহাইড্রেট। কার্বোস, কার্বস, আচ্ছা কার্বোস না, এটা কার্বস। মানে ওই কার্বোহাইড্রেটকে সংক্ষেপে কার্বস বলা যায় আর কি, হ্যাঁ। তাহলে দেখো রাসায়নিক অণুর গঠন অনুসারে বলছে কি চার প্রকার। একটা হলো মনোস্যাকারাইড, কি বলছি আমরা? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। শোনো, স্যাকারাইড মানে শর্করা। স্যাকারাইড, স্যাকারাইড হচ্ছে কাকে রিপ্রেজেন্ট করে? শর্করাকে। শর্করা বা কাকে? কার্বোহাইড্রেট। শর্করা ইংরেজি তো কার্বোহাইড্রেট, তাই না? আচ্ছা বলো তো মনো মানে কি, এক নাকি দুই? তোমরা আমাকে বলো তো, মনো মানে কি? স্যাকারাইড। তাহলে স্যাকারাইড মানে হচ্ছে ওই যে স্যাকারাইড থেকে স্যাকারিন,
স্যাকারাইনের নাম শুনছো না? যে এই রে এখানে দেখবা যে যেগুলো স্ট্রিট ফুড মিষ্টি জাতীয় খাবার দাবার যদি স্ট্রিট ফুডে কোনো শরবত টরবত দেয়, বলে আরে এগুলো তো স্যাকারাইন দিছে, স্যাকারাইন দিছে, দিয়ে এগুলো মিষ্টি, তাই না? বলে না, বলে না? ওই যে স্যাকারাইন, ও তার মানে কি, ওই যে স্যাকারাইন মানে কি মিষ্টি, মানে ওরা এরা এগুলো কি কার্বোহাইড্রেট, তার মানে ওই যে এখানে স্যাকারাইডের একটা ব্যাপার আছে। তাহলে এই স্যাকারাইড আসলে কাকে রিপ্রেজেন্ট করে? শর্করা বা কার্বোহাইড্রেটকে। তোমরা সবাই জানো মনো মানে এক, মনো মানে এক, ঠিক আছে? তাহলে তোমরা আমাকে বলো তো মনোস্যাকারাইড, যদি আমি বলি মনোস্যাকারাইড, তাহলে কয়টা কার্বোহাইড্রেট বোঝাচ্ছে এখানে, কয়টা শর্করা বোঝাচ্ছে? স্যাকারিন কি? স্যাকারিন হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট, এটা স্বাদে অত্যন্ত মিষ্টি, সেটা চিনির চেয়ে 5 গুণ বেশি মিষ্টি, ঠিক আছে? তাহলে মনোস্যাকারাইড নামের মধ্যে আমরা পাচ্ছি যে মনো মানে এক, স্যাকারাইড মানে শর্করা, তাহলে কয়টা শর্করা? একটা শর্করা বা একক শর্করা, ঠিক আছে? একক শর্করা। তার মানে দেখো যে এই মনোস্যাকারাইড, এখন তোমার নামগুলো শুনে কেমন কেমন লাগবে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো খুবই সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা এই মনোস্যাকারাইড ধরে ধরে পড়বো, ডাইস্যাকারাইড ধরে ধরে পড়বো, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড যখন ধরে ধরে পড়বো, তখন এগুলো আরো ভালো মতো ক্লিয়ার হবে। হ্যাঁ, আপাতত শোনো। আর যেখানে একেবারেই বুঝবে না সেগুলোতে তো আমি আছি, তোমরা বারবার কোশ্চেন করবে ইনশাল্লাহ, ঠিক আছে? স্যাকারাইন আর চিনির মধ্যে, মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে দুইটা পার্থক্য আছে, দুইটা দুই রকম আর কি, হ্যাঁ, বুঝছো? এখন বলো গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা বলো। গঠনগত কিছু পার্থক্য আছে, বুঝতে পারছো? গঠনগত কিছু হালকা পার্থক্য আছে। তাহলে দেখো, আমরা বললাম মনোস্যাকারাইড, মনো মানে এক যেহেতু বলছি, তাহলে এটা কেমন? একক শর্করা। আমি যদি এটাকে একক শর্করা বলি, তোমরা কি আমাকে মেনে নিবা কিনা বলো তো? তোমরা এটা একটু বলো যে আমরা যদি মনোস্যাকারাইডকে একক শর্করা বলি, তাহলে তোমরা এটা মানবা কিনা? অবশ্যই মানা উচিত। তার মানে জিনিসটা কি দেখো, যে এমন কিছু কার্বোহাইড্রেট আছে যারা একক, মানে যাদেরকে ভাঙলে আর কোনো কার্বোহাইড্রেট পাওয়া যাবে না, মানে ওরাই সবচেয়ে ক্ষুদ্রতম, সবচেয়ে সরলতম কার্বোহাইড্রেট, ঠিক আছে? তাহলে মনো মানে আমরা যেহেতু বললাম এক, তার মানে কিছু কার্বোহাইড্রেট আছে এটা সবচেয়ে সরলতম, সবচেয়ে ক্ষুদ্রতম, এরাই হলো একক। সরলতম, ক্ষুদ্রতম, এরাই একক, ঠিক আছে? তার মানে একে ভাঙলে আর কোনো কার্বোহাইড্রেট পাওয়া যাবে না, মানে কার্বোহাইড্রেটকে ভেঙে ভেঙে, ধরো বিশাল বড় একটা কার্বোহাইড্রেট, একে ভেঙে 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 একদম ছোট, যে একদম পিচ্চি অবস্থায় যখন আসি, তখন আমরা যেটা পাই সেটা হচ্ছে মনোস্যাকারাইড, ঠিক আছে? তাহলে মনোস্যাকারাইড কি রিপ্রেজেন্ট করতেছে? ও একক শর্করা রিপ্রেজেন্ট করতেছে। কি শর্করা? একক শর্করা, মানে এই শর্করাকে ভেঙে আমি আর কোনো শর্করা পাবো না। হ্যাঁ, আমি পাবো, কি পাবো বলতো? অন্যান্য জিনিসপত্র। যেমন ধরো এই যে মনোস্যাকারাইডের একটা সুন্দর উদাহরণ হচ্ছে গ্লুকোজ। মনোস্যাকারাইডের উদাহরণ হচ্ছে গ্লুকোজ। এখন বলতো, গ্লুকোজকে ভাঙলে আর গ্লুকোজকে ভেঙে আর নতুন কোনো কার্বোহাইড্রেট পাবো? আমরা পাবো না। কিন্তু তোমাদের মনে প্রশ্ন আসবে যে ভাই আমরা তো গ্লুকোজকে ভেঙে আমরা তো পাইরুভিক অ্যাসিড তৈরি করছিলাম, আমরা তো 9 টেনে পড়ছিলাম যে গ্লুকোজকে একটা অণু, এক এক অণু গ্লুকোজ ভেঙে, তোমরা 9 টেনে শ্বসন বলে একটা টপিক পড়ছো না? সেখানে পড়ছো না যে এক অণু গ্লুকোজকে ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়? পড়ছো কিনা বলো তো? পড়ছো। তাহলে ভাইয়া এটাকে তো ভাঙা যায়। কিন্তু ব্যাপার হচ্ছে ভাইয়া, যখন পাইরুভিক অ্যাসিড তৈরি হয় তখন কি সে আর কার্বোহাইড্রেট থাকে? সে তো আর কার্বোহাইড্রেট থাকে না। পাইরুভিক অ্যাসিডকে তো আমরা কার্বোহাইড্রেট বলতে পারি না। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা বললাম যে এটাকে ভেঙে ভেঙে বড় 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 যেগুলো আছে কার্বোহাইড্রেট, তাদেরকে ভেঙে 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 একদম সরলতম কার্বোহাইড্রেটে যদি পরিণত করো, তাহলে যেটা হবে ওইটা হলো মনোস্যাকারাইড। মনো মানে এক, স্যাকারাইড মানে শর্করা। তার মানে এখানে একটাই শর্করা একক আছে, একক শর্করা বা এক শর্করা, বোঝা গেছে? একক কার্বোহাইড্রেট, ওকে? তাহলে যেমন হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এই যে যেগুলো লিখছি আমরা, গ্লুকোজ, ফ্রুক্টোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এগুলো সব মনোস্যাকারাইড, আমরা আস্তে আস্তে পড়বো। এবার আসলে তাহলে ডাই মানে কি বলতো ভাইয়া? এক নাকি দুই? তোমরা সবাই জানো ডাই মানে দুই। মনো মানে যদি এক হয়, তাহলে ডাই মানে কি? ডাই মানে হচ্ছে দুই। তার মানে এখানে আমরা কি বুঝতেছি? মনোস্যাকারাইডে বলছিলাম একক শর্করা, তাহলে ডাইস্যাকারাইডে কয় একক শর্করা হবে বলতো? এক একক নাকি দুই একক বলতো? দুই একক, এই তো সাবাস। তার মানে দুইটা সরল কার্বোহাইড্রেট যদি একসাথে মিলিত হয়, তাহলে তুমি এটাকে কি বলবা বলতো ভাইয়া? দুইটা সরল কার্বোহাইড্রেট যদি দুই একক সরল কার্বোহাইড্রেট মিলিত হইলো, তাহলে এটাকে তুমি কি বলবা বলতো? তোমরাই বলো। তাহলে এগুলাকে তোমরা ডাইস্যাকারাইড বলবা না ভাইয়া? এক একককে যদি মনোস্যাকারাইড বলতা, তাহলে দুই একককে তুমি কি বলবা? ডাইস্যাকারাইড বলবা। বোঝা গেছে জিনিসটা? নাকি আরো প্যাঁচ লাগতেছে? ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো, ঠিক আছে? যেমন ধরো ডাইস্যাকারাইডের একটা উদাহরণ হচ্ছে সুক্রোজ। কি উদাহরণ বলো তো ভাইয়া? ডাইস্যাকারাইডের একটা উদাহরণ হচ্ছে সুক্রোজ। এই যে ধরো সুক্রোজ, এই একটা সুক্রোজকে ভাঙলে আমরা কি কি পাই জানো? একটা গ্লুকোজ পাই, একটা ফ্রুক্টোজ পাই। আসো
এগুলো, হ্যাঁ হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। এই তো এখানেই তো হচ্ছে প্যাচ লাগাই দিলেন ভাইয়া। এতক্ষণ তো ভালোই ছিলেন। আসো তোমাদেরকে আমি কয়েকটা ডাইস্যাকারাইড দেখাই, তাহলে তোমরা মেনে নিতে সুবিধা হবে। আসো, যেমন ধরো সুক্রোজের কথা বললাম, তাই না? কিসের কথা বলছি বলো তো ভাইয়া? সুক্রোজ। তাহলে আসো আমরা একটা সুক্রোজ লিখে ফেলি আর কি, হ্যাঁ। ধরো একটা সুক্রোজকে যদি আমি ভাঙি, আমি কি পাবো জানো? একটা গ্লুকোজ। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তাহলে দেখো, গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, ফ্রুক্টোজ একটা মনোস্যাকারাইড। তাহলে দুইটা মনোস্যাকারাইড থেকে মিলিত হয়ে কি হয়েছে? একটা সুক্রোজ। সুক্রোজ কি? ডাইস্যাকারাইড। সুক্রোজ কি? ডাইস্যাকারাইড। এবার ধরো আমরা যদি মল্টোজের নাম শুনছো তোমরা? মল্টোজ বা ম্যালটোজ। এই যে ম্যালটোজ, ম্যালটোজ ভাঙলে কি পাওয়া যায় জানো? গ্লুকোজ প্লাস গ্লুকোজ। সমস্যা নাই, এগুলো আস্তে আস্তে তোমাদের পরিচিত হয়ে যাবে, হ্যাঁ। এখন তোমাদের কাছে যেরকম মনে হচ্ছে ভাই কি যে বলতেছেন, সব তো মাথার উপর দিয়ে যাইতেছে, হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে এগুলো হচ্ছে সহজ হয়ে যাবে। তাহলে দেখো তো, একটা সুক্রোজকে ভাঙলে যদি আমরা একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ পাই, তাহলে বলো তো তোমরা কি এখন মেনে নিচ্ছ যে একটা সুক্রোজের মধ্যে দুইটা মনোস্যাকারাইড আছে? দেখো আমি এখানে দেখাই দিলাম, এই যে দেখো মনোস্যাকারাইড এক। এই যে ধরো এখানে একটা গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, ফ্রুক্টোজ একটা মনোস্যাকারাইড। আবার আমরা ম্যালটোজের মধ্যে দেখো পাইছি গ্লুকোজ একটা, আর একটাও গ্লুকোজ, দুইটা গ্লুকোজ পাই। তাহলে দেখো তো এগুলোর মধ্যে কি মনোস্যাকারাইড একক একটা করে আছে নাকি দুইটা করে আছে? একটা করে আছে নাকি দুইটা করে আছে? দুইটা করে আছে, এবং দুইটা করে থাকার জন্যই এই যে ম্যালটোজ সুক্রোজ এরা হলো ডাইস্যাকারাইড। কেমন কেমন? এরা হচ্ছে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড। তোমরা কি এখন ডাইস্যাকারাইড জিনিসটা বুঝছো? তাহলে ডাইস্যাকারাইডের উদাহরণ আছে তোমাদের বইয়ে তিনটা: সুক্রোজ, ম্যালটোজ, আর আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে ধরো এই যে এক নম্বরে যে সুক্রোজ হয়, দুই নম্বরে ম্যালটোজ হলে আরেকটা উদাহরণ আছে সেলোবায়োজ। ঠিক আছে? সেলোবায়োজ। এই তিনটা উদাহরণ আছে: সুক্রোজ, ম্যালটোজ আর সেলোবায়োজ। ঠিক আছে? তাহলে তোমরা আরেকবার আমাকে বলো তো, ডাইস্যাকারাইডকে ভাঙলে আমরা কয়টা মনোস্যাকারাইড পাবো? সবাই একবার একটু কষ্ট করে বলো তো কয়টা পাবো? দুইটা। আচ্ছা, তাহলে বলো তো, যদি একটা জিনিস তিনটা মনোস্যাকারাইড নিয়ে গঠিত হয়, তাহলে এটার নাম কি হইতে পারে? ধরো তিনটা মনোস্যাকারাইড নিয়ে গঠিত, তাহলে এটার নাম কি হইতে পারে? ৩ নাম্বারটা ভাঙলেও আমরা ২ টা গ্লুকোজ পাবো ভাইয়া। তবে এই গ্লুকোজের টাইপ ভিন্ন। বুঝছো ওয়াসিমা? তাহলে ট্রাইস্যাকারাইড হবে। আচ্ছা বলো তো, যদি আমরা ৪ টা মনোস্যাকারাইড পাই, তাহলে এটার নাম কি হবে? টেট্রাস্যাকারাইড। যদি আমরা ৫ টা মনোস্যাকারাইড পাই, এটার নাম কি হবে? পেন্টাস্যাকারাইড। তো এখন এভাবে ধরো ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড, হেক্সাস্যাকারাইড, হেপ্টাস্যাকারাইড, ঠিক আছে? অক্টোস্যাকারাইড, এতগুলা বলতাম, তাহলে এই ক্লাসিফিকেশন বিশাল বড় হয়ে যাইত। তো এটাকে বিশাল বড় না করে কি করছে? এখানে একটা টার্ম দিছে অলিগোস্যাকারাইড। কি নাম ভাইয়া? অলিগোস্যাকারাইড। তাহলে কথা হচ্ছে ভাইয়া, অলিগোস্যাকারাইড তো বললেন, তাহলে অলিগোস্যাকারাইডের কাহিনী কি? দেখো এই অলিগোস্যাকারাইডে মনোস্যাকারাইড কয়টা থাকে জানো? অলিগোস্যাকারাইডে মনোস্যাকারাইডের সংখ্যা হলো ৩ থেকে ১০। কয়টা? অলিগোস্যাকারাইডে মনোস্যাকারাইডের সংখ্যা হলো ৩ থেকে ১০। কয়টা কয়টা? ৩ থেকে ১০। তাহলে এই একটা অলিগোস্যাকারাইডকে ভাঙলে আমরা কতগুলা মনোস্যাকারাইড পাই? ৩ থেকে ১০। যেমন ধরো একটা আমরা ট্রাইস্যাকারাইডের উদাহরণ দিই, হ্যাঁ? ধরো একটা ট্রাইস্যাকারাইডের উদাহরণ র‍্যাফিনোজ। কি নাম কি নাম ভাইয়া? র‍্যাফিনোজ। কি নাম বলো তো? তোমরা একবার লেখো লিখো তো। র‍্যাফিনোজ। র‍্যাফিনোজ। এই যে একটা র‍্যাফিনোজ, এই একটা র‍্যাফিনোজকে ভাঙলে কি পাওয়া যায় জানো? একটা গ্লুকোজ পাওয়া যায়। আরেকটা কি পাওয়া যায় জানো? ফ্রুক্টোজ। আরেকটা কি পাওয়া যায় জানো? গ্যালাক্টোজ। আচ্ছা, তোমরা এখন আমি না বললেও তোমরাই বলো তো, এই র‍্যাফিনোজকে তুমি টেট্রাস্যাকারাইড বলবা নাকি ট্রাইস্যাকারাইড বলবা? যে একটা র‍্যাফিনোজকে ভাঙলে আমরা একটা গ্লুকোজ পাই, একটা ফ্রুক্টোজ পাই, একটা গ্যালাক্টোজ পাই। এবার তোমরাই বলো তো এটাকে তোমরা কি বলবা? ট্রাইস্যাকারাইড। এই তো সাবাস, আমাকে তো বলাই লাগতেছে না। ও, দিগন্ত বলছে সেলোবায়াস ভাঙলে কি পাওয়া যায়? সেলোবায়াসকে ভাঙলেও আমরা ২ টা গ্লুকোজ পাবো। ঠিক আছে? সেলোবায়াসকে ভাঙলে আমরা ২ টা গ্লুকোজ পাবো। কি পাবো, কি পাবো? ২ টা গ্লুকোজ। তবে এই গ্লুকোজের একটা টাইপ আছে, বিটা গ্লুকোজ। ঠিক আছে? আলফা বিটা কি জিনিস ভাইয়া? এটা নিয়ে আমরা একটু পরে কথা বলব। ২ টা বিটা গ্লুকোজ পাওয়া যায়। এই যে আলফা বিটা আমি তোমাদেরকে একটু পরে বলব। গতদিন ডি আর এল এর কথা বলছিলাম। তোমাদের মনে আছে কিনা? আমরা আজকে আবার একটু বলব। তাহলে তোমরা বলো, এই যে র‍্যাফিনোজকে যদি আমি ভাঙি, হ্যাঁ?
গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ পাচ্ছি, তাহলে র্যাফিনস কি? ট্রাইস্যাকারাইড। তাহলে বলতো ট্রাইস্যাকারাইড কাদের মধ্যে পড়ে? ঠিক আছে, ট্রাইস্যাকারাইড কার মধ্যে পড়ে বলতো? অলিগোস্যাকারাইড। এই তো সাবাস। অলিগো মানে হচ্ছে অল্প। ঠিক আছে? এই যে অলিগো লিখা আছে না? এই অলিগো মানে হচ্ছে অল্প। ঠিক আছে? অলিগো মানে কি ভাইয়া? অল্প সংখ্যক বোঝায়। তাহলে অলিগো মানে হলো অলিগো। অলিগো হচ্ছে অল্প বোঝায়, অল্প। অল্প সংখ্যক। তাহলে কত সংখ্যক? সেই অল্প সংখ্যকটা কত? অল্প সংখ্যকটা কত বলতো? ৩ থেকে ১০। তাহলে বলতো পলিস্যাকারাইড যদি হয়, পলি মানে কি? পলি মানে তো বহু। তাহলে বহু মানে কত? ১০ এর বেশি। ঠিক আছে? কার বেশি? ১০ এর বেশি। কতর বেশি? মোর দ্যান 10। তার মানে যদি ১১ টা মনোস্যাকারাইড থাকে তাহলে তুমি এটাকে কি বলবা বলো তো? যদি ১১ টা মনোস্যাকারাইড থাকে তাহলে কি বলবা এটাকে? মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড নাকি পলিস্যাকারাইড? পলিস্যাকারাইড। তাহলে এটাকে আমরা কি বলবো? পলিস্যাকারাইড। তাহলে যদি ১০ এর বেশি থাকে তাহলে এটাকে আমরা বলি পলিস্যাকারাইড। এবার বলো তো তোমরা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড এটা তোমাদের মাথায় ঢুকছে কিনা? কিছু জিনিস এখনো একটু থাকবে যে ভাই বুঝতেছি মনে হইতেছে, তারপরে আবার মনে হইতেছে কিছু একটা জিনিস বুঝি না। কিন্তু কি যে বুঝি না ভাই এটাও এখন বুঝতেছি না। এরকম একটা জিনিস হইতে পারে, হ্যাঁ? আরেকবার এই তো জুনায়েদ বলছে আরেকবার। হ্যাঁ, এই তো সাবাস। এভাবে বলতে হবে, হ্যাঁ? যাদের সমস্যা হবে। তাহলে জুনায়েদ বলো তো তোমাকে তোমার স্পেসিফিক কোন জায়গায় সমস্যা? আমরা সেটা আরেকবার বলব। ঠিক আছে? তাহলে আসো আমরা যদি বলি যে রাসায়নিক অণুর গঠন অনুসারে আমরা কার্বোহাইড্রেটকে ৪ ভাগে ভাগ করতে পারি। তাহলে মনোস্যাকারাইড আমরা কি বলছি? মনো মানে ১, স্যাকারাইড মানে শর্করা। তার মানে এখানে কয়টা শর্করা আছে? শর্করা বা কার্বোহাইড্রেট, তাই তো? তাহলে এখানে কয়টা কার্বোহাইড্রেট আছে? একটাই কার্বোহাইড্রেট আছে। তাই তো? যে এটা একক কার্বোহাইড্রেট। এটাকে ভাঙলে আর কোনো সরল কার্বোহাইড্রেট পাই না। ঠিক আছে? তখন আমরা এটাকে বলতেছি মনোস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইড উদাহরণ হিসেবে আমরা কি বলছি বলতো ভাইয়া? গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলা। উদাহরণগুলা এখন মনে থাকবে না কিন্তু এগুলা তোমাদেরকে বারবার পড়তে হবে। দেখো ভাইয়া, তুমি তো বুঝতেছো যে পড়াগুলা কঠিন একটু, তাই না? সো এখন যেই জিনিসটা একটু পড়তে কঠিন লাগে সেটার ক্ষেত্রে আমাদের কি করতে হয় বলতো? ওইটা বারবার প্র্যাকটিস করতে হয়। আর আমরা যদি বারবার প্র্যাকটিস না করি তাহলে আমরা কেমনে পারবো বলো ভাইয়া? ঠিক আছে? সো এগুলো তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? এবার আসো আমরা বলছিলাম ডাইস্যাকারাইড। ডাই মানে আমরা কি বলছি? ২। স্যাকারাইড মানে আমরা কি বলছি? শর্করা। তার মানে এখানে কয়টা শর্করা আছে? ২ টা শর্করা আছে। তাহলে ২ একক শর্করা। তার মানে এখানে একক ২ একক শর্করা। ডাই মানে কি? ২। তার মানে কি? ২ একক শর্করা। তাহলে আমরা ওই একক শর্করাকে আমরা কি বলছি? মনোস্যাকারাইড। একক শর্করাকে আমরা এতক্ষণ কি নামে ডাকতেছি? মনোস্যাকারাইড। তাহলে ডাইস্যাকারাইড আমরা কি বলতে পারি? ২ টা মনোস্যাকারাইড আছে। তাই তো? বলতেই পারি। কোন সমস্যা নাই। তাহলে ২ টা মনোস্যাকারাইড মিলে কি হইছে? একটা ডাইস্যাকারাইড হইছে। আবার ২ টার বেশি যদি ৩ টা মনোস্যাকারাইড হয় তাহলে সেটাকে আমরা কি বলতেছি? অলিগোস্যাকারাইড। যদি ৪ টা হয় সেটাকেও আমরা অলিগোস্যাকারাইড বলতেছি। যদি ৮ টা মনোস্যাকারাইড থাকে সেটাকেও আমরা অলিগোস্যাকারাইড বলতেছি। মূল কথা হচ্ছে ৩ থেকে ১০ টা মনোস্যাকারাইড যদি থাকে এটাকে আমরা কি নামে ডাকি? অলিগোস্যাকারাইড। কি নামে? অলিগোস্যাকারাইড। এবার আসো ভাইয়া পলিস্যাকারাইড কি? যদি ১০ টারও বেশি মনোস্যাকারাইড থাকে। যেমন ধরো এই যে স্টার্চ। স্টার্চে কতগুলা থাকতে পারে জানো? ১২০০ থেকে ৬০০০ গ্লুকোজ থাকতে পারে। একটা শ্বেতসারে দেখো একটা শ্বেতসারে ১২০০ থেকে ৬০০০ গ্লুকোজ থাকতে পারে। তাই তুমি বলো তুমি এটাকে কোন ক্লাসিফিকেশনে ফেলবা? মনো, ডাই, অলিগো নাকি পলি? এবার বলো তোমরা। ঠিক আছে? এই তো সাবাস। ঠিক আছে? তাহলে আমরা এগুলা কি এই যে এটা যে ডাইস্যাকারাইড, এটা যে অলিগোস্যাকারাইড এটা বোঝানোর জন্য আমরা এখানে কয়েকটা উদাহরণ লিখছিলাম। এগুলা তোমরা যখন পরিপাক চ্যাপ্টার পড়বা, পরিপাকে এগুলা তোমরা পড়বা। ঠিক আছে? যেমন আমি বলছিলাম যে তোমাদের ডাইস্যাকারাইডের উদাহরণ আছে ৩ টা বই। একটা সুক্রোজ, একটা ম্যালটোজ আর একটা সেলোবায়োজ। দেখো আমরা বলছি একটা সুক্রোজকে ভাঙলে একটা গ্লুকোজ ফ্রুক্টোজ পাওয়া যায়। এটা তোমরা এমনিতেও পড়বা সামনে হচ্ছে আর তোমাদের এই চ্যাপ্টারেও পড়া আছে। আবার ধরো একটা ম্যালটোজকে ভাঙলে একটা গ্লুকোজ পাওয়া যায়, একটা গ্লুকোজ পাওয়া যায়। তার মানে ২ টা গ্লুকোজ পাওয়া যায়। তার মানে এই যে এটা একটা মনোস্যাকারাইড, এটা একটা মনোস্যাকারাইড মানে মনো, মনো। তাহলে এখানে কি হয়ে গেল? ডাইস্যাকারাইড। এই যে একটা মনোস্যাকারাইড, এই যে একটা মনোস্যাকারাইড। তাহলে কি হয়ে গেল? ডাইস্যাকারাইড। আবার দেখো আমরা সেলোবায়োজকে ভাঙলে আমরা কি বলছি? ২ টা গ্লুকোজ পাই। তাহলে এই যে ২ টা গ্লুকোজ, এই বিটা আলফা এখন মাথায় ঢোকানোর দরকার নাই। আমি একটু পরে বলে দিব। ঠিক আছে? তার মানে এই যে ২ টা গ্লুকোজ পাওয়া যায়, তাহলে ২ টা গ্লুকোজ মানে কি? এটাও কি? তাহলে মানে এটাও ডাইস্যাকারাইড। আবার দেখো এখানে আমি র‍্যাফিনোজকে যখন বলছিলাম, র‍্যাফিনোজকে যখন ভাঙছিলাম তখন আমরা কি পাইছি? একটা গ্লুকোজ, একটা ফ্রুক্টোজ, একটা গ্যালাক্টোজ। তার মানে আমি কয়টা মনোস্যাকারাইড পাইছি? ৩ টা মনোস্যাকারাইড পাইছি। যেহেতু আমরা ৩ টা মনোস্যাকারাইড পাইছি, তার মানে এদেরকে আমরা ট্রাইস্যাকারাইড বলি। কিন্তু আমরা ক্লাসিফিকেশনের সময় কি বলছিলাম? ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড এগুলা না বলে এদের সবগুলাকে আমরা কাদের অন্তর্গত করছি বলতো? অলিগোস্যাকারাইডের। এই তো সাবাস তাহমিদ। হ্যাঁ, ৩ টা থাকলে আমরা ট্রাইস্যাকারাইড বলতে পারি কিন্তু অলিগো
ঠিক আছে, এগুলাকে আমরা ট্রাইস্যাকারাইড করে আলাদা করে আমাদের বইয়ে ক্লাসিফিকেশন দেওয়া নাই, এই সবগুলাকে অলিগোস্যাকারাইডের আন্ডারে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এখন বলো তো তোমাদের এই জিনিসটা এখন ক্লিয়ার হয়েছে কিনা। এটা যদি আসলেই ভালো মতো ক্লিয়ার হয়ে থাকে আমি সামনের পড়াটাতে ভালো মতো আগাইতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা একটু আমাকে জানাও যে হ্যাঁ ভাই আমরা মোটামুটি বুঝছি কার্বোহাইড্রেটের এই ক্লাসিফিকেশন। কার্বোহাইড্রেটের আরেকটা ক্লাসিফিকেশন আছে, আমরা আরেকটু পরে বলবো। ঠিক আছে, আরেকটু পরে আমরা সাথে সাথে বইও দেখাই দিব, হ্যাঁ যে আমরা কি কি পড়তেছি সেটা বইও দেখাই দিব, তোমাদের কোনো টেনশনের কিছু নাই। মনোস্যাকারাইডটা বললেন, মনোস্যাকারাইড মনো মানে এক, স্যাকারাইড মানে কি শর্করা, তার মানে একক শর্করা। স্যাকারাইড মানে শর্করা বা কার্বোহাইড্রেট, মানে যাকে ভাঙলে আর কোনো সরল কার্বোহাইড্রেট পাওয়া সম্ভব না, ওইটাই সবচেয়ে সরলতম, ওইটাই সবচেয়ে সহজতম। বুঝে গেছে? বুঝছো দীপ? তাহলে এই হলো ব্যাপার। এবার আসো আমরা মনোস্যাকারাইড নিয়ে কথা বলি। তাহলে বলো তো মনোস্যাকারাইড এটাতে কয়টা সরল কার্বোহাইড্রেট থাকবে? বলো তো মনোস্যাকারাইডে কয়টা সরল কার্বোহাইড্রেট থাকবে? একটা সরল কার্বোহাইড্রেট থাকবে, এই তো সাবাস। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি গতদিন পড়াইছিলাম, তোমাদের মনে আছে কিনা, আমরা বলছিলাম যে কেউ একজন কার্বোহাইড্রেট হওয়ার জন্য তার ন্যূনতম কয়টা কার্বন থাকতে হবে। ঠিক আছে, তাইবা তাবিয়া তাবিয়া স্যাকারিন হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট। ঠিক আছে, এটা স্বাদে মিষ্টি, চিনির বিকল্প আর কি। ঠিক আছে, তিনটা, এই তো সাবাস, তার মানে তো তোমাদের মনে আছে। এই বাকিদের কি মনে নাই? তাহলে একটা কার্বোহাইড্রেট হওয়ার জন্য ন্যূনতম কয়টা কার্বন লাগে? দেখো আমি কিন্তু এখানে মনোস্যাকারাইড বলি না, আমি বলছি কার্বন। তাহলে একজন কার্বোহাইড্রেট হওয়ার জন্য ন্যূনতম কয়টা কার্বন লাগে? তিনটা কার্বন লাগে। এই জন্য দেখো মনোস্যাকারাইডে কার্বন কয়টা হইতে পারে? 3 থেকে 10টা। মনোস্যাকারাইডে কার্বন হইতে পারে 3 থেকে 10টা। ঠিক আছে, কয়টা? 3 থেকে 10টা। এখনই তোমাদের প্যাচ লাগবে ভাইয়া, আপনি তো একটু আগে অলিগোস্যাকারাইড পড়াইলেন। আমি কি পড়াইছি একটু আগে? অলিগোস্যাকারাইড, তাই না? অলিগোস্যাকারাইড। এই অলিগোস্যাকারাইডে আমরা কি বলছিলাম বলতো? 3 থেকে 10টা কি আছে? 3 থেকে 10টা কি আছে আমাকে বলো। 3 থেকে 10টা আছে মনোস্যাকারাইড। মনো মনো 3 থেকে 10টা কি আছে? মনোস্যাকারাইড, তাই তো? তাহলে অলিগোস্যাকারাইডে আছে 3 থেকে 10টা মনোস্যাকারাইড। আর আমরা বলছিলাম এই মনোস্যাকারাইডে আছে 3 থেকে 10টা কি বলতো? 3 থেকে 10টা আছে কার্বন। বলতো দুইটা কি সেম নাকি আলাদা? নাহলে তোমাদের এখন এইটাতেই প্যাচ লাগবে ভাই, 3 থেকে 10, 3 থেকে 10টা এখনই বললেন। তোমরা বলো দুইটা কি সেম? দুইটা তো আলাদা। তাহলে অলিগোস্যাকারাইডে ছিল 3 থেকে 10টা মনোস্যাকারাইড, কিন্তু যদি আমরা একটা মনোস্যাকারাইড নিই, সেই একটা মনোস্যাকারাইডে আমরা কয়টা কার্বন পাবো? 3 থেকে 10টা। তাহলে যদি আমরা 3টা কার্বন পাই তখন এটাকে আমরা কি নামে ডাকি বলতো? ট্রায়োজ। দেখো, যদি আমরা 3টা কার্বন পাই, খেয়াল করো, আমরা মনোস্যাকারাইডে আছি, হ্যাঁ মনোস্যাকারাইডে যদি আমরা কি বললাম ভাইয়া, যদি আমরা 3টা কার্বন পাই, খেয়াল করো, তো মনোযোগ দিয়ে খেয়াল করো, খুবই মনোযোগ। ঠিক আছে, তাহলে মনোস্যাকারাইডে যদি আমরা 3টা কার্বন পাই, তাহলে এটাকে আমরা কি নামে ডাকি জানো? ট্রায়োজ। ট্রাইওজ। ট্রাই মানে তিন না, সো এই যে ওখান থেকে ট্রায়োজ। ট্রাই মানে যেহেতু তিন, ট্রায়োজ। কি নাম বলো তো? ট্রায়োজ। ঠিক আছে, হ্যাঁ তাহমিদ কার্বোহাইড্রেট সবসময় অ্যালডিহাইড বা কিটোন, তাহমিদ এটা তো গতদিন আমরা অনেক কথা বলছি, এটা তো তোমাদের মনে থাকার কথা। তাহলে দেখো ট্রায়োজের দুইটা উদাহরণ আছে আমাদের বই। একটা উদাহরণ আছে গ্লিসারালডিহাইড। কি উদাহরণ আছে? গ্লিসারালডিহাইড। আহারে, আসো। গ্লিসারালডিহাইড, আসো আমরা এই গ্লিসারালডিহাইডটাকে একটু হাঁকাই, হ্যাঁ। গ্লিসারালডিহাইড, আচ্ছা তোমরা দেখো তো, গ্লিসারালডিহাইড নামের মধ্যে কি আছে বলো তো? তোমাদের কাছে কি মনে হইতেছে নামের মধ্যে কি আছে? অ্যালডিহাইড নাকি কিটোন? নামের মধ্যে তুমি এই যে গ্লিসারালডিহাইড, নাম শুনে তুমি কি বুঝতেছো এটা কি অ্যালডিহাইড নাকি কিটোন? তোমার কাছে কি মনে হইতেছে বলো তো? গ্লিসারালডিহাইড নামের মধ্যে কি মনে হচ্ছে, অ্যালডিহাইড নাকি কিটোন? নাম শুনে অ্যালডিহাইড মনে হচ্ছে না? এই তো সাবাস, হ্যাঁ। তাহলে ট্রাইস্টেট্রোস থেকে শোনো, ট্রায়োস টেট্রোস পেন্টোস হেক্সোস থেকে যা যা আমি যতটুকু বলবো আমি তোমাদেরকে বইয়ে দেখাই দিব, তোমরা অতটুকুই পড়বা। ঠিক আছে, তাহলে দেখো ট্রায়োসের মধ্যে আমরা কি দেখলাম? নাম হলো গ্লিসারালডিহাইড। তাহলে নামের মধ্যে দেখতেছি দেখো ডিহাইড, ডিহাইড মানে কি? অ্যালডিহাইড। গ্লিসারালডিহাইড, ঠিক আছে। তাহলে গ্লিসারালডিহাইড বা গ্লিসারালডিহাইড, ঠিক আছে, তার মানে এটার নাম কি? অ্যালডিহাইড। তাহলে গ্লিসারালডিহাইডে কি মূলক থাকবে দেখো? অ্যালডিহাইড।
তাহলে CHO। এবার বলো তো এখানে কার্বন কয়টা থাকবে? তোমাদেরকে আমরা কি বলছিলাম বলো তো, গ্লিসারালডিহাইডে কার্বন কয়টা থাকবে? এই যে উপরে দেখো লিখছি কয়টা কার্বন থাকবে, তিনটা। তাহলে দেখো তিনটা কার্বন দাও, একটা তো দিয়ে ফেলছো, দুইটা, আরেকটা কি, তিনটা, তাই তো। আমি বাকি হাতগুলা কি দিয়ে পূরণ করতাম? OH, OH, আর এটা হচ্ছে H। দেখো তো গ্লিসারালডিহাইডের সংকেত হয়েছে কিনা, তোমরা বলো তো। কিন্তু ভাইয়া ফ্যাটকে ভাঙলে না আমরা গ্লিসারল পাই, তাহলে এইখানে কিভাবে আসলো গ্লিসারল? এই তো ওয়াসিমা, আমরা ফ্যাটকে ভাঙলে গ্লিসারল পাই, ঠিক তাই না? গ্লিসারলের সংকেত কি জানো? গ্লিসারলের সংকেত হচ্ছে এই যে এখানে, হ্যাঁ, মানে গ্লিসারলের অল। গ্লিসারল মানে কি শোনো, ওয়াসিমা একটা কথা বলছে, ও খুবই সুন্দর কথা বলছে। তোমরা জানো আমরা ফ্যাটি অ্যাসিডকে ভাঙলে কি পাই বলো তো, সরি, আমরা লিপিডকে ভাঙলে কি পাই? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। ঠিক আছে, আমরা কি পাই? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, তাই তো। তোমরা পড়ছো না এটা, যে ফ্যাটকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল পাওয়া যায়? এই কথাটা তোমরা সবাই জানো কিনা আমাকে একটু বলো তো। যদি জেনে থাকো তাহলে আমি বলবো। তোমরা কি সবাই জানো? কারণ আমরা এই চ্যাপ্টারে এত এত নতুন জিনিস ঢুকাইতেছি, এই জন্য যেগুলো একেবারেই প্রয়োজন নয় সেগুলো নতুন জিনিস আমরা ঢুকাইতে চাচ্ছি না। তাহলে গ্লিসারল, এই তো সাবাস, তাহলে আমরা গ্লিসারল সবাই চিনি, তাই না? গ্লিসারলটা কেমন জানো? গ্লিসারলটা হচ্ছে এই যে এরকম, ঠিক আছে। তাহলে দেখো, এই যে দেখো, এগুলা বাকি হাতগুলা হাইড্রোজেন থাকবে, হ্যাঁ, বাকি হাতগুলো হাইড্রোজেন এরকম, হ্যাঁ। এটা হচ্ছে গ্লিসারলের সংকেত। কার সংকেত? গ্লিসারলের। তাহলে দেখো তো নিচের দুইটা কার্বন আর এইটা, নিচের অংশটা, এই অংশ দুইটা সেম না বলো তো আমাকে? তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, এই দুইটা অংশ তোমাদের কাছে দেখতে সেম মনে হচ্ছে কিনা? নিচের পোর্শনটুকু সেম মনে হচ্ছে না? হ্যাঁ, সেম। তাহলে এরা আসলে গ্লিসারলডিহাইড কই থেকে আসে জানো? গ্লিসারল থেকে। গ্লিসারল কই থেকে আসে বলো তো? গ্লিসারলের এই যে এইচ, ঠিক আছে, এরা অ্যালডিহাইড মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, বুঝছো? দেখো এই জায়গাটা, তোমাকে আমি এই জায়গাটা একটু ভালো মতো দেখাই, খেয়াল করো একটু, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে এই জায়গাটাতে, হ্যাঁ, এই জায়গাটাতে আর এই জায়গাটাতে খেয়াল করো, হ্যাঁ। এখানে কার্বনের সাথে দেখো একটা একটা হাইড্রোজেন আছে আর একটা অক্সিজেন আছে। এখানে দুইটা হাইড্রোজেন আছে আর একটা OH মূলক আছে। এই গ্লিসারলের এখানে কার্বনে এসে এই যে OH মূলক এখানে সরে যে এইখান থেকে এটা আসে আর কি। তার মানে এটা তৈরি হয় হচ্ছে গ্লিসারল থেকে। কই থেকে তৈরি হয় বলো তো? গ্লিসারল থেকে তৈরি হয়, এই জন্য নাম হচ্ছে গ্লিসারালডিহাইড। এরা আসে গ্লিসারল থেকে, ঠিক আছে। গ্লিসারলের অল মূলকটা, এই যে গ্লিসারলের OH, এই OH এর মূলকের আসল নাম কি জানো? এই OH এর আসল নাম হলো অল। এই যে OH এর জন্য এটার নাম হলো অল। এই অলটা অ্যালডিহাইড মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়, তখন আমরা এটাকে বলি গ্লিসারালডিহাইড। এখন এই জিনিস যাদের মাথায় ঢুকে নাই, কোনো দরকার নাই ভাইয়া, কোনো প্যারা নেওয়ার দরকার নাই। তোমরা শুধু জানবা গ্লিসারালডিহাইড আসে গ্লিসারল থেকে, ঠিক আছে। তাহলে তোমরা শুধু মনে রাখবা গ্লিসারল আসে কই থেকে? গ্লিসারালডিহাইড থেকে। কই থেকে আসছে? সরি, গ্লিসারালডিহাইড আসছে কই থেকে? গ্লিসারল থেকে, হ্যাঁ। এই হলো ব্যাপার। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, এবার আসো, এটা তো গেল, এটা নিয়ে তো আমরা অনেক কথাবার্তা বলে ফেললাম। এবার আসো আমরা আরেকটা দিয়ে আর কি, হ্যাঁ, উদাহরণ দুইটা আছে, একটা তাহলে গ্লিসারালডিহাইড আমরা পাইলাম, আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে কি আছে বলো তো? আরেকটা উদাহরণ আছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। ডাই হাইড্রোক্সি অ্যাসিটোন। অ্যাসিটোন, আচ্ছা বলো তো অ্যাসিটোন নাম শুনে তুমি কি বুঝতেছো? অ্যালডিহাইড নাকি কিটোন? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন নাম শুনে তুমি কি বুঝতেছো বলো তো? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, অ্যালডিহাইড নাকি কিটোন? কি মনে হচ্ছে? কিটোন, এই তো সাবাস, কিটোন, তাই না? তার মানে এরা কিটোন মূলক আছে। তাহলে এদের এদের এখানে কি মূলক আছে বলো তো? অ্যালডিহাইড নাকি কিটোন মূলক? কিটোন মূলক, তাই তো। আচ্ছা, গতদিন কি আমি তোমাদেরকে কার্বন নাম্বারিং করা শিখাইছিলাম বলো তো? তাহলে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, তাহলে এটার ক্ষেত্রে কয়টা কার্বন হবে ভাইয়া বলো তো? কার্বন হবে হচ্ছে কয়টা 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 বলো তো? কার্বন হবে তিনটা। কয়টা কার্বন হবে? তিনটা। তাহলে ধরো কিটোন মূলক তো এরকম, এবার আসো, কিটোন মূলক তো এরকম, তাই না? এখন দেখো এর নিচে একটা কার্বন দিলা, ধরো এইচ, OH, H, হ্যাঁ। তাহলে কিটোনের আরেকটা যে হাত ফাঁকা থাকে, বুঝছো?
এখানে আমরা অন্য কিছু দিতে পারবো না, ঠিক আছে? এখানে আমরা কার্বন ছাড়া অন্য কিছু দিতে পারবো না। কার্বন ছাড়া অন্য কিছু দিলে সেটা অ্যালডিহাইড হয়ে যাবে। কেমনে অ্যালডিহাইড হবে তোমাদেরকে আমি দেখাই। দেখো তো এখানে কি লেখা আছে? এখানে ধরো আমি এইচ দিলাম, ঠিক আছে? মনে করো হাইড্রোজেন দিলাম। আচ্ছা বলো তো, এটা এখন কি হয়ে গেছে? সিএইচও মূলক হয়েছে না? দেখো তো আমরা যে এখানে অ্যালডিহাইডের মধ্যে সিএইচও লিখছিলাম, তোমরা আরেকবার একটু খেয়াল করো তো। এ, এখানে দেখো অ্যালডিহাইডের মধ্যে আমরা যে সিএইচও মূলক লিখছিলাম, তাই না? কি মূলক লিখছিলাম বলো তো? সিএইচও, তাই তো? সিএইচও, এই সিএইচও মূলকে এরা কেমনে থাকে আসলে? এই সিএইচও মূলকটা কার্বন, দুইটা অক্সিজেন, একটা হাইড্রোজেন, এইভাবে থাকে না বলো তো ভাইয়ারা? বলো তো, এরকম থাকে না? হ্যাঁ, 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 ঠিক আছে। এরকম থাকে না? তোমরা কি এটা মিল পাচ্ছ কিনা বলো তো? এই যে এখানে আমি যেটা লিখছি, তোমরা শুধু আমাকে এটা বলো, আমি এইখানে যেটা লিখছি, ঠিক আছে, আমি এইখানে যেটা লিখছি এটার সাথে তোমরা এটার মিল পাচ্ছ কিনা? মিল পাচ্ছ? দুইটা মিল না, দুইটা সিমিলার, কিন্তু দুইটা সেম। তাহলে এই জন্য কিটোনের ক্ষেত্রে আমি যেটা বলার জন্য তোমাদের সাথে এতক্ষণ কথা বললাম সেটা হচ্ছে, শোনো, তোমাদের কিছু জায়গায় একটু কনফিউশন লাগতে পারে এখন, তোমরা টেনশন করো না, আমি আরেকবার রিপিট করব, ঠিক আছে? আমি বলতে চাচ্ছি কিটোনের উপরে এখানে আসলে হাইড্রোজেন মাইড্রোজেন এগুলো কিছু বসানো যায় না। কিটোনের একটা হাতে তো তুমি কার্বন বসাইছো, আরেকটা হাতে মাস্ট তোমাকে কার্বন বসাইতে হয়। কি বসাইতে হয়? কার্বন। তাহলে এখানে যদি আরেকটা কার্বন বসাও, এইচ ও এইচ, ওপরে ধরো এইচ বসাইলা, ঠিক আছে? এবার বলো তো কার্বন কয়টা? এই বলো কার্বন কয়টা? দুইটা না তিনটা? এই যে দেখো এখানে একটা কার্বন, খেয়াল করো, খেয়াল করো, এই যে দেখো, এখানে একটা কার্বন, এখানে দুইটা কার্বন, এটা একটা কার্বন, তিনটা। তাহলে কার্বন কয়টা এখানে? একটা দুইটা তিনটা, কয়টা কার্বন? তিনটাই তো কার্বন, তাই তো? তাহলে তিনটা কার্বন, তার মানে আমরা এটাকে কার্বোহাইড্রেট বলতে পারি। এবার বলো এটার মূলক কি, অ্যালডিহাইড নাকি কিটোন? এই দেখে বলো এটার মূলক কি, অ্যালডিহাইড নাকি কিটোন? বলো এটার মূলক কি, অ্যালডিহাইড নাকি কিটোন? কিটোন, এই তো সাবাস। তাহলে এটার নাম ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন কেন হয়েছে জানো? দেখো এখানে কয়টা ওএইচ মূলক আছে, এই যে দেখো এখানে একটা ওএইচ মূলক, ঠিক আছে? খেয়াল করো, এবং খেয়াল করো, দেখো এখানে একটা ওএইচ মূলক, এই যে দেখো একটা ওএইচ মূলক, এই যে দেখো একটা ওএইচ মূলক। তাহলে বলো তো ওএইচ মূলক কয়টা আছে? ওএইচ মূলককে আমরা হাইড্রোক্সি বলি না, হাইড্রোক্সি বলি না? তাহলে বলো তো ওএইচ মূলক কয়টা আছে? একটা না দুইটা? দুইটা। তাহলে দুইটা মানে কি, ডাই। আর হাইড্রোক্সি মূলক তার মানে কি, ডাই হাইড্রোক্সি। আর এটাতে এটা এটা কেমন, অ্যালডিহাইড নাকি কিটোন? কিটোন, এই জন্য এটার নাম হলো অ্যাসিটোন, ডাই হাইড্রোক্সি অ্যাসিটোন। ডাই হাইড্রোক্সি অ্যাসিটোন। বলো তো এবার কি তোমরা এই নামের মিল পাইছো? তোমরা কি নামের মিল পাইছো নাকি আবার প্যাচ লাগলো যে ভাই কি যে বললেন, সবই তো মাথার উপর দিয়ে যায়। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, মাইনে নিছো তোমরা, এটার নাম আমরা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন বলতে পারি, ঠিক আছে? ভাই এটা ফাংশনাল গ্রুপে ওএইচ কেন হলো না, কিটোন কেন হলো? কারণ কিটোন অধিক সক্রিয়, ওএইচ মূলকের চেয়ে কিটোন মূলক অনেক বেশি সক্রিয়, তাই, ঠিক আছে? তাই দেখো এটাকে এইভাবে না লিখে আমাদের বইয়ে, তোমরা যখন বইয়ে দেখবা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, তখন দেখবা তোমাদের বইয়ে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনের সংকেত কিভাবে লেখা আছে জানো? CH2OH, তারপরে CO, CH2OH। এবার আমাকে বলো তো এইটা আর এটার মধ্যে, দুইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে নাকি দুইটা সেম? তোমরা আমাকে একটু বলো তো। শোনো আমি তোমাদেরকে এই সংকেতগুলো লেখা শেখাচ্ছি কেন বলো তো? কারণ এগুলো তোমাদের গ নাম্বার ঘ নাম্বারে এগুলাই বেশি আসবে, হ্যাঁ? ইনফরমেটিভ যে জিনিসপত্র এটা তো তুমি দেখলে শুনে পড়ে ফেলতে পারবা, এটা তো সমস্যা নাই, এটা আমি তো তোমাকে পড়াই দিব। কিন্তু এগুলা নিয়ে আমি বেশি আলোচনা করতেছি, কার্বোহাইড্রেট আজকেও এগুলো নিয়ে আলোচনা করতেছি, আগামী দিনের ক্লাসেও দেখবে এগুলো নিয়ে আমি বেশি আলোচনা করব। কারণ এগুলা নিয়ে আমাদের কনফিউশন লাগে, এগুলাই আমরা ভুল করি, আর এগুলাই পরীক্ষার গ আর ঘ নাম্বারে আসে, তবে এগুলো এমসিকিউতে আসে না, বোঝা গেছে? তাহলে দেখো গ্লিসারালডিহাইড একটা নাম আমরা বলছি, দেখো ট্রায়োজের উদাহরণ বলছিলাম আমরা দুইটা। একটা কি বলছি আমরা? গ্লিসারালডিহাইড। কি উদাহরণ বলছি? গ্লিসারালডিহাইড। তাহলে আমরা কেন এটার নাম গ্লিসারালডিহাইড বলছি? কারণ সে কই থেকে আসে? গ্লিসারল থেকে আসে। কই থেকে আসে বলতো? গ্লিসারল। কই থেকে বলতো ভাইয়া? গ্লিসারল। এই জন্য নাম হচ্ছে গ্লিসারালডিহাইড। সেখানে নাম যেহেতু অ্যালডিহাইড, এই যে নামের মধ্যে গ্লিসারালডিহাইড মানে অ্যালডিহাইড, এই জন্য এটার কার্যকরী মূলক হিসেবে আমরা কি পাইছিলাম? ফাংশনাল গ্রুপ হিসেবে এই যে অ্যালডিহাইড মূলক। আর আমরা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, ডাই মানে দুই, হাইড্রোক্সি মানে ওএইচ গ্রুপ, তাই না? তাহলে দুইটা ওএইচ গ্রুপওয়ালা কিটোন। তাহলে এই যে দেখো দুইটা ওএইচ গ্রুপওয়ালা এই যে কিটোন, বোঝা গেছে? ওকে ওকে ওকে। এবার বলো তোমরা কি এটা বুঝছো কিনা?
ট্রায়োজে আমি যে দুইটা উদাহরণ লিখছি সেই দুইটা কি তোমরা সবাই বুঝছো কিনা? যদি বুঝে থাকো, ঠিক আছে, ঠিক আছে, না ক্লাস ৯টার মধ্যে শেষ হবে না। ক্লাস শেষ হতে হতে আমাদের ৯:৩০ বাজবে। আফ্রিদি সবাই বলছে বুঝছি। আচ্ছা আফ্রিদি তুমি কোথায় বুঝো না স্পেসিফিক বলো তো ভাইয়া, যে এই জিনিসটা আমার বুঝতে সমস্যা হয়েছে, বলো তো ভাইয়া। তাহলে আমরা ওইটা ধরে আলোচনা করতে পারবো। ঠিক আছে, তাহলে গ্লিসারলডিহাইড ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। ওকে, অ্যালডিহাইড আর কিটোনের কার্যকরী মূলকে মূলকে কি কার্বন এবং হাইড্রোজেনের পার্থক্য? অ্যালডিহাইড এবং কিটোন, হ্যাঁ 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 ঠিক আছে, কার্বন আর হাইড্রোজেনের, ঠিক আছে তাহমিদ। তোমরা এগুলা নিয়ে আবার আলাপ আলোচনা করবা আর কি। এবার এই যে নওশীন তাবাসসুম বলছে ভাইয়া গ্লিসারালডিহাইড তো অন্যভাবে দেওয়া আছে। আচ্ছা, আমাদের অন্যভাবে কিভাবে দেওয়া আছে ওটা আমার এই যে এখানে লেখার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের কে যেন কোশ্চেন করছিল, নাম তো ভুলে গেলাম, যে ভাইয়া হচ্ছে এখান থেকে ওয়াসিমা কোশ্চেন করছিল যে ভাইয়া এটার নাম গ্লিসারল। গ্লিসারল তো আমরা ওই জায়গায় পড়ছি, এই জন্য লিখছি। হ্যাঁ এই সংকেতগুলো লেখা শিখতে হবে, এই সংকেতগুলো কঠিন না, তুমি দেখো গ্লিসারালডিহাইড, আবার আবার আসো আমরা গ্লিসারালডিহাইড লিখবো। হ্যাঁ, ধরো গ্লিসারালডিহাইড আমরা কি বলছিলাম, যেহেতু অ্যালডিহাইড তাহলে সিএইচও, তাই তো সিএইচও, তারপরে কি কার্বন, তারপরে হচ্ছে কার্বন, তাই তো। এখন আমি তোমাদেরকে লিখছি এইচ ও এইচ, এইচ ও এইচ, আর নিচে এইচ লিখছি, তাই না? আমি এইভাবে তোমাদেরকে লিখাইছি, তিনটা কার্বন, তাই তো, তাই না? এখন দেখো আমি যদি এটা লিখি, এখন তোমরা আমাকে বলো তো, আচ্ছা এখানে বলো তো হাইড্রোজেন তোমরা কয়টা পাইছো? তোমরা আমাকে একটু বলো তো যে এখানে তোমরা হাইড্রোজেন কয়টা দেখতেছো? এই যে দেখো তো এখানে কয়টা হাইড্রোজেন দেখতেছো, এখানে একটা, এখানে একটা, কয়টা হাইড্রোজেন দেখতেছো? দুইটা হাইড্রোজেন, তাই না? আর ওএইচ মূলক তুমি কয়টা পাচ্ছ খেয়াল করো তো, ওএইচ মূলক তুমি কয়টা পাচ্ছ? কয়টা ওএইচ মূলক পাচ্ছ তোমার কাছে কি মনে হয় এখানে? এই এই যে লাস্ট ৩ নাম্বার কার্বনে, ধরো এটাকে যদি আমি ১ নাম্বার কার্বন বলি, এটা ধরো ২ নাম্বার আর এটা হলো ৩ নাম্বার, ৩ নাম্বার কার্বনে আমরা হাইড্রোজেন হাইড্রোজেন কয়টা পাইছি আর ওএইচ কয়টা পাইছি? দুইটা হাইড্রোজেন একটা ওএইচ, তাই না? তাহলে এটাকে আমরা এইভাবে না লিখে এরকম লিখতে পারি না, সিএইচও, সি, সিএইচ টু ওএইচ, একটা কার্বন, দুইটা হাইড্রোজেন একটা ওএইচ মূলক। আচ্ছা বলো তো এইটা আর এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে বলো তো ভাইয়া? এই তোমাদের সবার কি ক্লাস ঝাপসা দেখাচ্ছে? না, ঠিক আছে, মাঝে মধ্যে মনে হয় ফোকাস একটু ঝামেলা হচ্ছে, তাই না? আচ্ছা বলো তো দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? আচ্ছা, এইখানেও ওএইচ দুইটাই আছে, তাই আটকে ডাইস্যাকারাইড কেন বলছি না? এইখানে ওএইচ দুইটাই আছে তাই এটাকে ডাই ডাইগ্লিসারাইড, আচ্ছা আচ্ছা ডাইগ্লিসারাইড কেন বলতেছি না? আচ্ছা জুনায়েদ, এখানে ওএইচ দুইটা থাকলেও এটা যেহেতু গ্লিসারল থেকে আসছে এই জন্য গ্লিসারালডিহাইড নামটা বেশি বেশি উপযুক্ত। হ্যাঁ, তুমি ডাইহাইড্রোক্সি গ্লিসারালডিহাইড নাম বলতে চাচ্ছ, বলা যাইতে পারে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার নওশীন বলছে যে ভাইয়া এভাবেও নয়, তাহলে বই আমাদের কিভাবে দেওয়া আছে? আচ্ছা আসো এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি, দেখো তো এখানে কার্বন আর হাইড্রোজেন, বলো তো কার্বনের সাথে ১ নাম্বার কার্বনে খেয়াল করো, এই তোমরা সবাই যে ১ নাম্বার কার্বনে খেয়াল করো। আচ্ছা বলো তো কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা বন্ধন আছে বলো তো? হাইড্রোজেনের হাত কয়টা, একটা না দুইটা বলো তো? আচ্ছা বলো তো হাইড্রোজেনের হাতে একটা না দুইটা, তোমরা সবাই আমাকে একটু বলো তো। একটা। আচ্ছা তোমরা আমাকে বলো তো অক্সিজেনের হাতে একটা নাকি দুইটা? বলো তো অক্সিজেনের হাতে একটা না দুইটা? অক্সিজেনের হাত দুইটা, তাই না? তাহলে বলো তো কার্বন এবং হাইড্রোজেন কয়টা বন্ধনে আবদ্ধ আছে, একটা নাকি দুইটা বন্ধনে? বলো তো, তাই না? তাহলে এটাকে ধরো আমি এভাবে না লিখে এভাবে লিখতে পারি কিনা খেয়াল করো তো। কার্বন একটা, এটা ১ নাম্বার কার্বন, ধরো দুইটা, ৩ নাম্বার কার্বনে তো এখন আমরা শিখলাম CH2OH, তাই না? তাহলে আমরা ধরো এইভাবে দিলাম HOH। এবার ধরো এখানে আমরা বলছিলাম কার্বনের সাথে অক্সিজেন দুইটা বন্ধনে আছে আর হাইড্রোজেন একটা বন্ধনে দিছে। হ্যাঁ, এবার তোমরা আমাকে বলো তো এটা কি আমি এইভাবে লিখতে পারি কিনা? কোনো সমস্যা আছে বলো তো? কোনো সমস্যা আছে ভাইয়া? তোমরা আমাকে বলো তো এটা আমরা এইভাবে লিখতে পারি কিনা? এরা সবাই কি গ্লিসারালডিহাইড, তাই তো? সবাই হচ্ছে গ্লিসারালডিহাইড। পারি না, পারি না? এবার নওশীন তুমি কি বুঝছো এবার? ভাইয়া ২ নাম্বারটা আরেকবার, আচ্ছা তাহমিদ বলছে ২ নাম্বারটা আরেকবার দেখো। ২ নাম্বারে যেটা আমরা লিখছি দেখো কার্বনের সাথে
দেখো 3 নাম্বার কার্বনে হাইড্রোজেন আছে দুইটা, ও এইচ মূলক আছে একটা। এই জিনিসটাকে আমরা এইভাবে আলাদা করে হাত করে না দেখে এটাকে আমরা দেখছি কার্বনের সাথে দুইটা যেহেতু হাইড্রোজেন আছে, CH2OH। বোঝা গেছে ভাইয়া? জিনিসটা হচ্ছে এটা, হ্যাঁ। নওশীন বুঝে গেছে। এবার বলো তাহমিদ তুমি কি বুঝতে পারছো কিনা, যে আমরা এখানে কার্বনের সাথে দেখো 3 নাম্বার কার্বনে হাইড্রোজেন আছে দুইটা, ওএইচ মূলক আছে একটা। তো এটাকে আমরা আর বন্ধন আকারে দেখাই নাই, বন্ধন আকারে না দেখে আমরা একসাথে দেখাইছি যে CH2OH, CH2OH। বোঝা গেছে? বুঝছো? এবার বোঝা গেছে? হ্যাঁ এবার ওকে। তাহলে সবার সবার কি ক্লিয়ার হয়েছে বলো তো? ট্রায়োজ নিয়ে কি কারো আর কোনো সমস্যা আছে? দেখো আমরা কই থেকে আসতেছিলাম, যাদের 3টা কার্বন আছে তাদেরকে আমরা ট্রায়োজ বলতে পারি। দেখো আমরা কই থেকে আসতেছিলাম, যাদের 3টা কার্বন, দেখো যাদের 3টা কার্বন আছে, ঠিক আছে, যাদের 3টা কার্বন আছে তাদেরকে আমরা ট্রায়োজ বলি। এই যে এখান থেকে আমরা আসতেছিলাম, আমাদের আলোচনা ছিল এখানে। দেখো তোমাদের আমরা আমরা যেখানে আলোচনায় ছিলাম সেটা মনে আছে কিনা, দেখো যাদের 3টা কার্বন ছিল তাদেরকে আমরা ট্রায়োজ বলি। ঠিক আছে, 3টা সংকেতের মধ্যে কোনটা লিখবো, তোমার যে কোনো একটা লিখলেই হলো, যেটা তোমার লিখতে ভালো লাগে। বোঝা গেছে? এ নাকি তোমাদের মধ্যে আবার প্যাঁচ লেগে গেল যে ভাই আপনি এতগুলো দেখাইছেন, এখন তো আগে তো ভালোই বুঝতেছিলাম এখন তো বুঝতেছি না, এরকম ঝামেলা হলো নাকি? এরকম না, জিনিস সেম। আমি তোমাকে সাধারণ লেখা দেখালাম। এবার ধরো 4 কার্বনের, ধরো আচ্ছা আমরা তো 3 কার্বন লিখছি, এবার আসো আমরা 4 কার্বনের লেখা শিখি আর কি, হ্যাঁ। ধরো 4 কার্বন, আচ্ছা বলো তো 4টা কার্বন হলে এটার নাম কি হয়? বলো তো যদি 4টা কার্বন হয় তাহলে এটার নাম কি হবে? 3টা কার্বনের নাম যদি ট্রায়োজ হয়, 4টা কার্বনের এটার নাম কি হবে তোমরা আমাকে বলো, তোমরাই বলো। টেট্রোজ হবে না বলো তো? টয়কের টয়েরোফলা, টেট্রোজ, তাই তো। এবার আসো আমরা এটা তাহলে আমরা একটা টেট্রোজ আঁকানো শিখে ফেলি, হ্যাঁ, তোমাদের কথা মতো। হ্যাঁ আসো আমরা তাহলে টেট্রোজ একটা আঁকায় ফেলি। ধরো টেট্রোজ আঁকাই, হ্যাঁ। তাহলে CHO, তাহলে এখানে কার্বন থাকবে কয়টা? 4টা, একটা দুইটা তিনটা চারটা, তাই তো? 4টা না? 4টা। এবার আসো আমরা লাস্টের কার্বনকে আমরা কি বলছিলাম? CH2OH। এভাবে লিখতে পারি, হ্যাঁ এভাবে লিখো। এবার দেখো এখানে এইচ আর ওএইচ বসায় দাও, OH, OH। বলো তো ভাইয়া এখানে কয়টা কার্বন আছে খেয়াল করো তো। দেখো এই যে একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। তাহলে বলো তো এটাকে আমরা কি বলতে পারি? টেট্রোজ। তাহলে এটা কেমন? 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড বলতে পারি না ভাইয়া? তোমরা আমাকে একটু বলো তো এটাকে কি তোমরা 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড বলতে পারো কি পারো না? বলতে পারি, হ্যাঁ। এটার নাম কি জানো? ইরিথ্রোজ। এটার নাম হচ্ছে ইরিথ্রোজ, ইরিথ্রোজ। এটার নাম হলো ইরিথ্রোজ, ঠিক আছে। এটার নাম কি? ইরিথ্রোজ। ভাইয়া 2 3 নাম কার্বনে কার্বন ওইস আর ওইস আর সাথে নিয়ে কি প্রবলেম হবে না ভাইয়া? সোয়াইব, ঠিক আছে, বিন শহীদুল, তুমি এত কষ্ট করে না লিখে তুমি জাস্ট এমনি লিখো, হ্যাঁ এমনি লিখে আমাকে বুঝাও। আমি তোমার কোশ্চেন পুরোটা ধরতে পারি নাই, ঠিক আছে। তাহলে এই যে এটা এটা যে লিখলাম এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে ইরিথ্রোজ। এই যে এটা যেটা লিখছি এটা হচ্ছে ইরিথ্রোজ। এই যে এটা এটা হচ্ছে ইরিথ্রোজ। বুঝছো ভাইয়া? ইরিথ্রোজ। এবার আসো আমরা যদি 5টা কার্বন নিই, হ্যাঁ, তাহলে তোমরা বলো তো 5টা কার্বন। ইরিথ্রোজ নামকরণের ওইরকম কারণ না, নাম দিয়ে দিছে আর কি, ইচ্ছা হয়েছে আর কি। এবার ধরো 5টা কার্বন, ধরো আমি যদি 5টা কার্বন বলি, আচ্ছা বলো তো তাহলে 5টা কার্বন হলে এটার নাম আমরা কি বলতে পারি? পেন্টোজ বলতে পারি না? পেন্টোজ বলতে পারি কিনা তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, যে তোমরা পেন্টোজ বলতে পারবা কিনা, তোমাদের কাছে কি মনে হয়? ঠিক আছে, বলো তো একটু। তোমরা তোমরা পেন্টোজ বললে মানে নিবা কিনা? ঠিক আছে, মানবা না মানবা না? মানবা, তাই তো? এই তো, ঠিক আছে। আসো তাহলে আমরা একটা পেন্টোজ আঁকায় ফেলি। তাহলে এরকম সেম জিনিস, আসো একটা পেন্টোজ আঁকানো। আমার মনে হয় এখন তোমাদের কাছে কার্বোহাইড্রেট তেমন একটা আহামরি ব্যাপার না যে একটা আঁকায় ফেলা। ধরো এই যে CHO একটা। এবার আসো তোমরা আরেকটা কার্বন দাও। শোনো আমি তোমাদের এই বেসিক কথাবার্তা নিয়ে আলোচনা করতেছি। 2 5, ঠিক আছে। এগুলো একবার ভালো মতো শিখে ফেললে যেগুলা লিখা আছে সেগুলো তো আমি তোমাকে বইয়ে দেখাই দিব একটু পরে। HOH, 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 হয়ে গেল। বলো তো 5 কার্বন যুক্ত একটা পেন্টোজ হয়ে গেছে না বলো তো? ও আচ্ছা আচ্ছা,
সুয়াইব বিন শহীদুল বলেছে যে ভাইয়া আমরা কার্বনের সাথে যে এইচ আর ওএইচ মূলকের যে অবস্থান, আমরা বাম দিকে এইচ মূলক লিখতেছি, ডান দিকে ওএইচ মূলক লিখতেছি, এগুলা নিয়ে কি কোনো প্রবলেম হবে কিনা? হ্যাঁ ভাইয়া, এগুলো নিয়ে প্রবলেম হবে। এগুলো তোমাদেরকে বাম দিকে এইচ লিখতে হবে, ডান দিকে ওএইচ লিখতে হবে। যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে এই যৌগ চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো এটার নাম ইরিথ্রোজ, এটাকে যদি আমি চেঞ্জ করে দিই এটা কিন্তু আর ইরিথ্রোজ থাকবে না। সাপোজ ধরো 3 নাম্বার কার্বনে ওএইচ কে আমি বামে দিলাম আর এইচ কে আমি ডানে দিলাম, তখন আর এটা ইরিথ্রোজ থাকবে না, তখন এটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? তারপর যেমন এই যে দেখো এটা আমি আঁকাইছি না 5 কার্বন বিশিষ্ট, এটার নাম হলো রাইবোজ। কি নাম জানো? রাইবোজ। রাইবোজ। কি নাম ভাইয়া? এটার নাম হচ্ছে রাইবোজ। কি নাম? রাইবোজ। এখন বলো তো, তোমাকে যদি এই যে 4 কার্বন 5 কার্বন বিশিষ্ট কোনো শর্করা আঁকাইতে বলে, এখন কি এটা তোমার জন্য খুব বেশি কঠিন হবে? এবার আমাকে বলো, এটা কি তোমার জন্য খুব একটা বেশি কঠিন হবে? আচ্ছা এবার আসো, যেহেতু হবে না, আচ্ছা এই তো ভেরি ইজি, আসো তাহলে আমরা 6 কার্বন বিশিষ্ট একটা জিনিস আঁকাই ফেলি, তারপরে আমরা বয়ে যাচ্ছি, হ্যাঁ? তাহলে আমরা 6 কার্বন যদি বলি, তাহলে বলো তো 6টা কার্বন, কয় কার্বন বলতেছি বলো তো ভাইয়া? 6টা কার্বন। 6 কার্বন যদি হয় তো এটার নাম কি হবে বলো তো? তোমরাই বলো তো। হেক্সোজ। কি নাম হবে? হেক্সোজ হবে, তাই তো? আসো তোমাদেরকে একটা হেক্সোজ আঁকায় দেখাই, হ্যাঁ? আসো তোমাদেরকে একটা হেক্সোজ আঁকায় দেখাই, তাহলে আসো। CHO। OH, তাই না? এই যে দেখো, এইচ, OH, এইচ, OH, এইচ, OH। বলো তো এখানে কার্বন আছে কয়টা? এই যে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে এই যে 6টা কার্বন আছে, 6টা কার্বন যুক্ত এটাকে আমরা কি বলতে পারি বলো তো? হেক্সোজ, তাই না? ঠিক আছে। টেট্রোজ কি একটাই হয় না? টেট্রোজ দুইটা উদাহরণ আছে আমাদের, ইরিথ্রোজ আর ইরিথ্রুলোজ। ইরিথ্রোলোজটা হচ্ছে কিটোন মূলক, হ্যাঁ? তাহলে তোমরা সবসময় মনে রাখবা, এই যে শহীদ আমাদের সোয়াইব যে কোশ্চেনটা করছিল, আমি ওইটা হচ্ছে একটু পরে আলোচনা করতে চাইছিলাম, এখনই আলোচনা করবো জন্য ও যেহেতু বললো, এই জন্য আমি হচ্ছে হেক্সোসটা আঁকায় ফেলছি। শোনো, হেক্সোজের ক্ষেত্রে আমরা দেখো এই যে যে জুনায়েদ বলছে যে এটার নাম কি, আচ্ছা এটার নাম বলতেছি, তোমরা আগে শোনো, একটু শোনো আগে, ঠিক আছে? শোনো এটা, হ্যাঁ হ্যাঁ শোনো তাহমিদ, CH2OH কে তুমি ভেঙে লিখতেই পারো, তোমার যেটা ইচ্ছা, যেটা তুমি লিখলেই হলো, হ্যাঁ? এখন 3 নাম্বার কার্বনের ক্ষেত্রে হেক্সোজেট, যাদের 6টা কার্বন, মনোযোগ দিয়ে শোনো, এই তোমরা যারা আছো সবাই মনোযোগ দিয়ে শোনো, যাদের 3টা কার্বন, কয়টা কার্বন ভাইয়া? যাদের 3টা কার্বন, কয়টা কার্বন আবারও বলতেছি, কয়টা কার্বন? 3টা কার্বন, সরি, যাদের 6টা কার্বন মানে যারা হেক্সোজ, ঠিক আছে? যারা হেক্সোস তাদের ক্ষেত্রে 3 নাম্বার কার্বনে ও এইচটা থাকে বাম দিকে, ঠিক আছে? ও এইচটা থাকে বাম দিকে আর হাইড্রোজেন থাকে ডান দিকে, এটা তোমরা মনে রাখবা। ব্যতিক্রম সবগুলাতে আমরা এইচ, বামে এইচ লিখছি, তারপর ও এইচ লিখছি, এইচ ও এইচ, এইচ ও এইচ। শুধুমাত্র তোমরা মনে রাখবা হেক্সোস। হেক্সোস মানে কি? যাদের 6টা কার্বন যুক্ত, ঠিক আছে? এই হেক্সোজের ক্ষেত্রে 3 নাম্বার কার্বনে এসে একটা ঝামেলা আছে। তাহলে হেক্সোজের ক্ষেত্রে 3 নাম্বার কার্বনে কি আমরা বলি? ও এইচ বাম দিকে থাকে, এইচ ডান দিকে থাকে, ঠিক আছে? তাহলে এটার নাম কি বলতো? এটার নাম কি জানো? এটার নাম হলো গ্লুকোজ। কি নাম জানো? গ্লুকোজ। গ্লুকোজ, ঠিক আছে? এটার নাম হচ্ছে গ্লুকোজ। যে গ্লুকোজের নাম তোমরা সারা জীবন শুনে আসছো, এটাই সেই গ্লুকোজ। এটাই সেই গ্লুকোজ, হ্যাঁ? এটাই সেই গ্লুকোজ। সেই গ্লুকোজ, যার আমরা এই জায়গাটা একটু বিশেষভাবে খেয়াল রাখবো। তুমি কি বুঝছো? শুধু 6 সি কার্বনের জন্য কি ভাইয়া রুলস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু 6 নাম্বার। আমির হামজা শুধু এটা আর কি, হ্যাঁ? সাদিয়া বলছে ভাই আরেকবার বলতে হবে, হ্যাঁ শোনো আমরা আরেকবার বলতেছি। আমরা বললাম যাদের, দেখো আমরা যখন কার্বনের সাথে এই যে কার্বন কাঠামো বসাইছি, হাইড্রোজেন এবং ওএইচ মূলকগুলো যখন বসাচ্ছিলাম, আমরা কি করতেছিলাম? বাম দিকে হাইড্রোজেন বসাচ্ছিলাম, ডান দিকে ওএইচ বসাচ্ছিলাম। বাম দিকে হাইড্রোজেন, ডান দিকে ওএইচ, এটাই বসানোর নিয়ম। কিন্তু আমরা বলছিলাম যাদের কার্বন সংখ্যা 6টা, যে সকল কার্বোহাইড্রেটে কার্বন সংখ্যা 6টা, তাদের ক্ষেত্রে আমরা ওএইচ মূলকটা 3 নাম্বার কার্বনে ওএইচ মূলকটা আমরা বামে বসাই। এটার নিয়ম। ন্যাচারালি প্রকৃতি হাইড্রোজেনকে বাম দিকে বসতে দেয় নাই, ঠিক আছে? প্রকৃতি হাইড্রোজেনকে ডান দিকে বসতে দিছে আর ওএইচ কে বাম দিকে বসতে দিছে। বোঝা গেছে সাদিয়া? এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হচ্ছে গ্লুকোজ। ওকে, এরকম এরকম ফ্রুক্টোজ হতে পারে। এখন বলো, তোমার এই যে মনোস্যাকারাইডে এই যে ট্রায়োজ বলো, টেট্রোজ বলো, পেন্টোজ বলো, হেক্সোজ বলো, হেপ্টোজ বলো,
এগুলা নিয়ে তোমাদের কি আর কোনো সমস্যা আছে? স্যার কোন কার্বনের নাম কি সেটা কি মনে রাখতে হবে? 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কোন কার্বন বলতে, কার্বনের নাম বলতে তুমি কি বোঝাচ্ছ? আয়েশা, একটু বুঝায় বলো তো। হ্যাঁ, OH উল্টা বসালে কি কোনো প্রবলেম হবে? হ্যাঁ, হ্যাঁ, চেঞ্জ, যৌগ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? স্যার এই সংকেতগুলো কিভাবে, এগুলা কিভাবে পাওয়া গেছে? হায় হায়, এই যে এত বড় বড় কেমিস্ট্রির বিজ্ঞানীরা আছে, তারা এই যে কেমিস্ট্রি নিয়ে আলোচনা করছে না, এই যে জুনায়েদ বলছে 7C কেমন হবে। আচ্ছা আমি ওইটা বলতে চাই নাই, যেহেতু জুনায়েদ বলছে আসো আমরা 7Cর একটা লিখে ফেলি। তাহলে বলো, এই 7C যদি হয় তাহলে এটার নাম কি হবে বলো? 6টা হলো হেক্সোস, তাহলে এটার নাম কি হবে বলো? হেপ্টোজ হবে না? কি হবে বলো? হেপ্টোজই তো হওয়ার কথা, নাকি? নাকি ভুল লিখতেছি? তাহলে আসো এরকম একটা লিখে ফেলি, 7 কার্বনের। তাহলে ধরো CHO, এগুলো কিন্তু সব অ্যালডিহাইড মূলক দিয়ে লিখছি, হ্যাঁ তুমি কিটোন মূলক দিয়েও লিখতে পারবা। 4 5 6 CH2OH। ঠিক আছে, এবার আসো বসাও, OH OH OH। এই যে 7 কার্বন, এই যে দেখো কার্বন, এই যে 1 2 3 4 5 6, এই যে 7টা কার্বন। তাহলে এটা কি? এটা একটা হেপ্টোজ। এটার নাম কি? সেডোহেপ্টোজ। কি বোঝা গেছে? ঠিক আছে। হ্যাঁ, এখন আফ্রিদি বলতেছে 9C দিয়ে লেখেন। আফ্রিদি, এটা তোমার হোমওয়ার্ক, 9C দিয়ে লেখা। ঠিক আছে, বোঝা গেছে? আমরা যেহেতু এতগুলা লিখছি, আমার মনে হয় যে এখন আমাদের কোনো লেখাটাই আর খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না, যদি তোমরা আমার কথাটা বুঝে থাকো। আসলেই বুঝছো? যদি বুঝে থাকো তাহলে আফ্রিদি, এটা কিন্তু তোমার হোমওয়ার্ক। আমি তোমার গ্রুপে কিন্তু এই লেখা দেখবো তুমি দিছো কিনা। ঠিক আছে, তোমার টেলিগ্রাম গ্রুপে এটা কিন্তু লিখে জমা দিবা তুমি। ওকে, এবার আসো তাহলে আমরা হচ্ছে এই যে যেগুলো কথা বললাম, এবার মনোস্যাকারাইডে এটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? মনোস্যাকারাইডে এই যে দেখো, মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা আমরা যেখানে ছিলাম বহুদিন আগে, আমরা ছিলাম মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা 3 থেকে 10। এই তোমাদের ক্লিয়ার হয়েছে এখন মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যার নাম 3 থেকে 10। এই যে 3 থেকে 10টা আমরা অনেকগুলো কার্বন দিয়ে করে ফেলছি না? ঠিক আছে। আর মনোস্যাকারাইডকে দেখো হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট পাই না। দেখো এটাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, খেয়াল করে দেখো, মনোস্যাকারাইডকে যদি হাইড্রোলাইসিস করি, মানে আর্দ্র বিশ্লেষণ, হাইড্রো মানে আর্দ্র মানে পানি, হাইড্রো মানে পানি, পানি মানে কি আর্দ্র, লাইসিস মানে ভেঙে ফেলা। তাহলে হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না। দেখো, আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যাবে না। আর দেখো মনোস্যাকারাইডের সাধারণ সংকেত হচ্ছে CnH2nOn। ওই যে আমরা সেদিন যেটা লিখছিলাম, এই যে কার্বন একটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, এটাকে এই একটা দুইটা না লিখে এখানে CN লিখছে, H2n লিখছে, ON লিখছে। বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এখন পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আসো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। স্যার হেপ্টোজটা আরেকবার বললে ভালো হয়, স্যার হেপ্টোজটা আরেকবার বললে ভালো হয়। আচ্ছা হেপ্টোজের কোনটা তোমাদের সমস্যা হচ্ছে? এই যে দেখো, আমরা হেপ্টোজ এটা লিখছি, এই যে দেখো হেপ্টোজ। ঠিক আছে, সেম দেখো, এই যে 7টা কার্বন, এই যে কার্বন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই যে দেখো 7টা কার্বন। এই যে বাম দিকে সব হাইড্রোজেন, ডান দিকে সব OH। বাম দিকে সব হাইড্রোজেন, ডান দিকে সব OH। বোঝা গেছে আয়শা? এখন বলো তো এটার কি সমস্যা হচ্ছে? এই হেপ্টোজটার নাম কি? এই যে এই হেপ্টোজটার নাম হচ্ছে সেডোহেপ্টোজ। নাম হলো সেডোহেপ্টোজ। কি নাম, কি নাম? সেডোহেপ্টোজ। আরে, এর নাম হচ্ছে সেডোহেপ্টোজ। সেডোহেপ্টোজ কি নাম ভাইয়া? সেডোহেপ্টোজ। ওকে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, বুঝছো বুঝছো বুঝছো? এই নামগুলা কি লাগবে? নামগুলা এগুলো না লাগলে আমার যেটা লাগবে, এই যে দেখো মনোস্যাকারাইডে আমাদের বই আছে, একটু পরে আমি তোমাদের বইয়ে যাবো আর কি। হ্যাঁ, বইয়ে যাওয়ার আগে দেখো এখানে সবগুলো দেওয়া আছে। হ্যাঁ, এগুলো আমরা এই অনুসারে, এখানে নামগুলো অ্যাট এ গ্লেন্স দেওয়া আছে। এই নামগুলো একটু মুখস্থ করতে হবে, মানে প্রত্যেকটার উদাহরণ মুখস্থ করতে হবে। হ্যাঁ, এখন এই তো ভাই এতক্ষণ তো ভালো কথাই বলতেছিলেন, এতক্ষণ তো আপনার পড়া মোটামুটি আমাদের আমরা তাও মাইনে নিতে পারতেছিলাম, এখন তো আর মানতে পারতেছি না আপনার কথা। তাহলে এটা একটু কষ্ট করে আমাদের এই নামগুলো মনে রাখতে হবে। দেখো, যারা ট্রায়োজ, ট্রায়োজে কি গ্লিসারালডিহাইড আর হলো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। আর টেট্রোজের উদাহরণ হচ্ছে ইরিথ্রোজ আর ইরিথ্রুলোজ।
ইরিথ্রোলোজ। ঠিক আছে, শোনো তোমরা সবসময় মনে রাখবা যেটার নাম শর্ট সেটা হলো অ্যালডোজ সুগার, মানে সেটা হচ্ছে অ্যালডিহাইড। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যালডিহাইড। আর যেটা বড় সবগুলার ভাইয়া গাঠনিক চিত্র আঁকতে হবে। গাঠনিক চিত্র মূলত হেক্সোজের গোলা লাগে। শোনো, গাঠনিক সূত্র মূলত এই যে গ্লুকোজের লাগে, কার লাগে বলতো? গ্লুকোজ আর এই ফ্রুক্টোজ, এই দুইটার লাগে, বুঝছো ভাইয়া? মূলত গাঠনিক সংকেত তোমাদের পরীক্ষায় আসলে এই দুইটা আসবে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। তাহলে এতগুলা কেন আঁকাইলেন? এখন তোমাদের কথা হচ্ছে ভাইয়া তাহলে আমাদেরকে এতক্ষণ কেন কষ্ট দিলেন? আপনি সরাসরি শুধু গ্লুকোজটাই আঁকাইতে পারতেন। এগুলো আঁকাই দিছি যাতে তোমরা এই যে ভীতিটা না থাকে, তোমাদের বই এগুলো আছে, এগুলো দেখে যেন তোমাদের ভয় না লাগে, এইটার জন্যই। ঠিক আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এখন বলো তোমাদের কি এখন এই যে স্ট্রাকচার এত ভয় লাগতেছে এখনো? জাস্ট তুমি তো একটা করে কার্বন বাড়াই দিচ্ছ, নিচে একটা করে কার্বন বাড়াই দিচ্ছ। ফ্রুকটোজটা কিভাবে আঁকবো? হ্যাঁ আমি আঁকাই দিব ইসরাত। ফ্রুকটোজ আছে, সামনের দিনের ক্লাস থেকে আমরা ফ্রুকটোজ শুরু করবো, টেনশনের কিছু নাই। তাহলে তোমরা আগে শোনো আমি যেটা বলতেছি। যেটার নাম ছোট সেটা মনে রাখবা, তারা হচ্ছে অ্যালডিহাইড। যারা অ্যালডিহাইড তাদেরকে আমরা কি নামে ডাকি? অ্যালডোজ। তোমাদের কি মনে আছে গতদিন আমরা বলছিলাম যে সকল কার্বোহাইড্রেট অ্যালডিহাইড তাদেরকে আমরা অ্যালডোজ নামে ডাকি। কি নামে? অ্যালডোজ। আর যে সকল কার্বোহাইড্রেট হলো কিটোন, ঠিক আছে, কিটোন, তাদেরকে আমরা কিটোজ নামে ডাকি। কিটোজ। কি নামে ডাকি ভাইয়া? কিটোজ। তারা যারা অ্যালডিহাইড তাদেরকে আমরা ডাকি অ্যালডোজ। অ্যালডোজ। যারা কিটোন তাদেরকে আমরা কি নামে ডাকি? কিটোজ। আর কিছু না, হ্যাঁ। তারা অ্যালডিহাইড, অ্যালডোজ আর কিটোজ, এই নামটা একটু মনে রাখি, ওকে? হ্যাঁ, এই নামটা একটু মনে রাখাটা জরুরি। আমার হাতের লেখা দেখছো? ছোটবেলায় বাচ্চাদের মতো এই যে এদিক একদিক থেকে শুরু হয় আরেক দিকে চলে যায়। জীবনে হাতের লেখা ভালো হলো না। ঠিক আছে, তাহলে তোমরা কি বুঝছো এটা? অ্যালডোস কিটোজ, হ্যাঁ। তাহলে মনে রাখবা যাদের নাম ছোট তারা হলো অ্যালডোস, যাদের নাম ছোট তাহলে অ্যালডোস কি? অ্যালডোস হচ্ছে নাম ছোট, নাম ছোট। আর যাদের নাম একটু বড় তারা হচ্ছে কিটোজ। ঠিক আছে, যেমন ধরো ইরিথ্রোজ। ঠিক আছে, ইরিথ্রোজ হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডোস সুগার। ইরিথ্রোলোজ, দেখো লোজ, এক্সট্রা লোজ অ্যাড হয়েছে, হ্যাঁ। ইরিথ্রোলোজ, লোটা এক্সট্রা অ্যাড হয়েছে, তখন এটা কি? এটা কিটোজ সুগার। যেমন দেখো পেন্টোজের মধ্যে তুমি এটা আরো ভালো বুঝবা। দেখো রাইবোজ, ঠিক আছে, ডিঅক্সিরাইবোজ, ঠিক আছে, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। কিন্তু দেখো জাইলোজ, সবগুলাকে কি করা যায়? দেখো রাইবোজ থেকে রাইবুলোজ, জাইলোজ থেকে জাইলুলোজ, ডিঅক্সিরাইবোজ থেকে ডিঅক্সিরাইবুলোজ। তখন যখন আমরা এই যে রাইবুলোজ অ্যাড করে ফেলতেছি বা অ্যারাবিনোজ, ঠিক আছে, তাহলে দেখো রাইবোজ, রাইবোজ, জাইলোজ, এগুলো নাম তো ছোট, তাহলে এগুলো হচ্ছে অ্যালডিহাইড। আর যখন আমরা রাইবুলোজ, জাইলুলোজ এগুলো বলতেছি তখন এরা হয়ে যাচ্ছে কিটোজ। কি হচ্ছে? কিটোজ। বোঝা গেছে? এরপরে দেখো হেক্সোজের উদাহরণ আছে দুইটা, বা এই এই যে দেখো চারটা উদাহরণ আছে। গ্লুকোজ ফ্রুক্টোজ, এই নাম তো বারবার শুনছো, গ্লুকোজ ফ্রুক্টোজ। এর বাইরে দুইটা ম্যানোজ আর হচ্ছে গ্যালাক্টোজ। গ্লুকোজ ফ্রুক্টোজ ম্যানোজ গ্যালাক্টোজ, এই উদাহরণগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। গ্লুকোজ ফ্রুক্টোজ ম্যানোজ গ্যালাক্টোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ ম্যানোজ গ্যালাক্টোজ। আর এই যে হেপ্টোজের উদাহরণ আছে দেখো সেডোহেপ্টোলোজ আর সেডোহেপ্টোজ। ঠিক আছে, তাহলে তোমরা কি এটা বুঝছো এখন? এটা যদি বুঝে থাকো এবার আসো আমরা একটু বইয়ের দিকে যাই। এতক্ষণ তো অনেক কিছু পড়াইলেন ভাইয়া, তো বই তো কিছুই দেখাইলেন না, আমরা তো বইয়ে কি কিছুই মনে রাখতে পারতেছে না। ছয়ের সবগুলা কি অ্যালডোজ? না, তিনটা অ্যালডোজ, শুধু এটা হলো কিটোজ, ফ্রুক্টোজটা হচ্ছে কিটোজ, বাকি সবাই অ্যালডোজ। ছয়ের সবগুলাই অ্যালডোজ, শুধু ফ্রুক্টোজটা হলো কিটোজ, বাকিগুলো অ্যালডোজ। তোমরা বুঝছো ব্যাপারটা? আর গ্লিসারালডিহাইড ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, এটা তো তোমরাই দেখছো নামের সাথে মিল আছে। ইরিথ্রোজ হবে অ্যালডিহাইড, ইরিথ্রুলোজ হবে কিটোন। এই যে রাইবোজ, জাইলোজ, ডিঅক্সিরাইবোজ, অ্যারাবিনোজ, এগুলো হবে অ্যালডিহাইড। রাইবুলোজ, ডিঅক্সিরাইবুলোজ, জাইলুলোজ, এগুলো হবে কিটোজ। তাহলে গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ এগুলো হবে অ্যালডিহাইড, ফ্রুক্টোজ হবে কিটোন। ঠিক আছে, না ফ্রুক্টোজের স্ট্রাকচার কি গ্লুকোজের মতোই? হ্যাঁ গ্লুকোজের মতোই, একটু চেঞ্জ আছে, যেহেতু এটা কিটোন, সো এখানে অ্যালডিহাইড মূলক না থেকে এখানে কিটোন মূলক হবে, এইটাই পার্থক্য। হ্যাঁ, তাহলে যদি আমরা বুঝে থাকি তাহলে আসো আমরা এগুলো নিয়ে একটু আরেকটু কথাবার্তা বলি আর কি। হ্যাঁ, তোমরা বলো এখন পর্যন্ত আমরা যা বলছি এগুলো কি ক্লিয়ার কিনা, নাকি তোমাদের কাছে খুবই এলোমেলো পড়া মনে হইতেছে? ভাই কি যে বলতেছেন এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। যদি বেশি এলোমেলো মনে হয় তাহলে আমরা হচ্ছে 10 মিনিটে ব্রেক দিব। ঠিক আছে, তোমরা কি আসলে বুঝতে পারছো? নাকি এখন বলো যে না ভাই আমাদের তো ব্রেক চাই, এই জন্য আমরা কিছুই বুঝি নাই?
শোনো, তোমরা বুঝতে পারছি বললেও ব্রেক দিব, বুঝতে না পারছি বললেও ব্রেক দিব, হ্যাঁ? 5 থেকে 10 মিনিটের একটা ব্রেক দিব। তার আগে আসো, আমরা এখন পর্যন্ত যেটা পড়ছি, আমাদের টার্গেট হচ্ছে ব্রেকের পরে আমরা শুধু গ্লুকোজ পড়বো, আর কিচ্ছু পড়বো না। তাহলে ব্রেকের আগে আমরা এগুলো পড়ে ফেলি। দেখো, রাইবোজ আর ডিঅক্সি রাইবোজের কথা যখন ছিল, খেয়াল করো, ওগুলো তো আমরা পড়ছি, হ্যাঁ? ওগুলো আবার আমি তোমাদেরকে বইয়ে একটু পরে দেখাবো আমরা যেগুলো পড়ছি। তাহলে দেখো, রাইবোজ আর ডিঅক্সি রাইবোজ, এই যে দেখো রাইবোজ, তাহলে আমরা রাইবোজ যখন লিখছিলাম, খেয়াল করো, রাইবোজ, রাইবোজ যখন লিখছিলাম আমরা কি করছিলাম দেখো, রাইবোজের একটা সংকেত হচ্ছে এরকম, হ্যাঁ? রাইবোজের সংকেতটা হচ্ছে ধরো এই যে এরকম, CHO সি সি সি, 1 2 3 4 5, তাই তো? CH2OH, 5টা। দেখো, OH, এটা একটু আগে কিন্তু আমরা লিখছি, HOH, শেষ। তাহলে এটা কি বলতো, এটা তো 5টা কার্বন না? এটার নাম হচ্ছে রাইবোজ, রাইবোজ। তাহলে এই যে রাইবোজ, হ্যাঁ, এই রাইবোজ সম্পর্কে তোমরা মনে রাখবা, রাইবোজের গলনাঙ্ক কত জানো? এটার গলনাঙ্ক হচ্ছে, রাইবোজের গলনাঙ্ক হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি গলনাঙ্ক? 95 ডিগ্রি সেলসিয়াস। এটা মনে রাখবা, 95 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তাহলে রাইবোজের গলনাঙ্ক কত ভাইয়া? 95 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এবার আসো, রাইবোজের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, ঠিক আছে? রাইবোজ কিসের গাঠনিক উপাদান জানো? আরএনএ। আরএনএ এর পূর্ণরূপ কি জানো? আরএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, এইখান থেকে আসছে আরএনএ। দেখো, আরএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এই যে দেখো, এখানে রাইবো নিউক্লিক অ্যাসিড বলছে, এই যে রাইবো, রাইবো, এই যে খেয়াল করো তোমরা একটু, এই যে রাইবো বলছে না, এই রাইবো মানে কি জানো? এই রাইবো মানে হচ্ছে রাইবোজ। দেখো, এই রাইবো মানে হচ্ছে রাইবোজ। তাহলে বলো তো, আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড, এই যে রাইবো, রাইবো মানে কি? রাইবোজ। গতদিন আমি বলছিলাম তোমাদেরকে, ডিএনএ আরএনএ গঠন করে শর্করা। কতদিন আমরা কার্বোহাইড্রেটের কাজ পড়ার সময় বলছিলাম যে ডিএনএ আরএনএ গঠন করে, তখন আমি এগুলো বলি নাই, যে বলছিলাম যে এটা ডিটেলস তোমরা সামনে জানবা। এই যে দেখছো, এই রাইবোজের পূর্ণরূপ দেখো, রাইবোজ থেকে আমরা কি বলতেছি, আরএনএ এর পূর্ণরূপ দেখো, রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এই রাইবো, রাইবো মানে কি আসলে রাইবোজ। তার মানে এই আরএনএ কি দিয়ে তৈরি? তোমরা এখন সবাই আমাকে বলো, আরএনএ কি দিয়ে তৈরি? সবাই বলো, আরএনএ কি দিয়ে তৈরি? এখন তোমরা আমাকে বলো, আরএনএ কি দিয়ে তৈরি? তাহলে এরা দুইটা কাজ করে, হ্যাঁ? আহারে, জীবন ধ্বংস। তাহলে এরা দুইটা কাজ করে, একটা হচ্ছে এদের গলনাঙ্ক কত বলছি আমরা? 95 ডিগ্রি সেলসিয়াস। এবং এরা কি তৈরি করে? আরএনএ। বোঝা গেছে? কি তৈরি করে? আরএনএ। এই যে রাইবোজ, রাইবোজ। এবার আসো ডিঅক্সি রাইবোজ। আসো, তোমাদেরকে ডিঅক্সি রাইবোজটা একটু লিখি আর কি, হ্যাঁ? ডিঅক্সি রাইবোজ, ডিঅক্সি রাইবোজ। আচ্ছা, এই যে তো রাইবোজ, দেখো নামের আগে কি আছে? ডি। এই যে দেখো ডি, এই ডি মানে কি জানো? ডি মানে হচ্ছে ডিলেট, ডিলেট। তাহলে কি ডিলেট করব? এই অক্সি মানে অক্সিজেন। তাহলে কি ডিলেট করব? অক্সিজেন। কাকে ডিলেট করব? দেখো, ডি মানে ডিলেট। ডি মানে কি? ডি মানে ডিলেট, ডিলেট মানে নাই, অক্সি মানে অক্সিজেন নাই। কোথা থেকে নাই? রাইবোজ থেকে। তাহলে দেখো, রাইবোজ আর ডিঅক্সি রাইবোজের মধ্যে পার্থক্য কি? রাইবোজ আর ডিঅক্সি রাইবোজের পার্থক্য হচ্ছে, এটা সেই রাইবোজ যেই রাইবোজে একটা অক্সিজেন নাই, ঠিক আছে? তাহলে এটা যদি রাইবোজ হয়, খেয়াল করো আমরা কি বলছি, এটা হলো আমাদের রাইবোজ, তাই তো? এটা আমরা বলছি এটা হচ্ছে রাইবোজ। তাহলে এই রাইবোজ থেকে ডিঅক্সি রাইবোজের পার্থক্য কি? ডি মানে নাই, ডি মানে নাই মানে ডিলেট। তাহলে কি ডিলেট? অক্সি। কি ডিলেট? অক্সি। অক্সি মানে কি? অক্সিজেন। তাহলে অক্সিজেনহীন রাইবোজ, তাই তো? তাহলে এই অক্সিজেন কোথায় থাকে না ভাইয়া? 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকে না। খেয়াল করো, এটা যদি 1 নাম্বার হয়, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। কত নাম্বার কার্বনে অক্সিজেন থাকে না ভাইয়া? 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকে না। তাহলে ডিঅক্সিরাইবোজের সংকেত কেমন হবে? খেয়াল করো, CHO, সি সি সি, এবং CH2OH। তাহলে আমরা কার্বোহাইড্রেট পড়ার সময় খালি সিসি করতেছি, তাই তো? তাহলে OH, তাহলে খালি সিসি করতেছি। এবার দেখো হিসাবে কি ছিল, দেখো, এইচ আর ওএইচ। বলো তো, এটা কি আমি রাইবোজ লিখছি নাকি ডিঅক্সি রাইবোজ বলছি?
বলো তো আমি এখন যেটা লিখছি সেটা কি রাইবোজ নাকি ডিঅক্সি রাইবোজ? তোমরা সবাই আমাকে একটু বলো তো, আমি এখন যেটা লিখছি এটা কি রাইবোজ নাকি ডিঅক্সি রাইবোজ? কে বুঝো রাইবোজ? এই তো সাবাস। এবার আসো, আমরা যখন ডিঅক্সি রাইবোজ বলবো তখন আমরা কি বলছি, কোথায় অক্সিজেন থাকবে না? 2 নাম্বার কার্বনে। তাহলে 2 নাম্বার কার্বনে অক্সিজেন না থেকে শুধু এইচ থাকবে, দুইটা এইচ হবে। এবার বলো তো, এতে 2 নাম্বার কার্বনে কি অক্সিজেন আছে? এবার আমাকে বলো, আছে আছে? নাই তো, তাই না? তাহলে এটাই হচ্ছে ডিঅক্সি রাইবোজ। এই যে এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ। ঠিক আছে? তাহলে রাইবোজ থেকে ডিঅক্সি রাইবোজে পার্থক্য কয়টা অক্সিজেনে? বলো, রাইবোজে যদি 5টা অক্সিজেন থাকে, ডিঅক্সি রাইবোজে কয়টা অক্সিজেন থাকবে? তাহলে বলো, রাইবোজে যদি অক্সিজেন, তাহলে রাইবোজে অক্সিজেন আছে 5টা। তাহলে ডিঅক্সি রাইবোজে বলো, এই ডিঅক্সি রাইবোজে অক্সিজেন কয়টা থাকবে বলো? 4টা থাকবে, একটা কম থাকবে। সে অক্সিজেন কোথায় নাই? 2 নাম্বারে নাই। কোথায় নাই? 2 নাম্বারে নাই, 2 নং কার্বনে। এর বাইরে তোমরা মনে রাখবা, দেখো ডিঅক্সি রাইবোজ, তোমরা জানো ডিএনএ এর পূর্ণরূপ কি? ঠিক আছে? তোমরা কি ডিএনএ এর পূর্ণরূপ জানো? দেখো ডিএনএ, খেয়াল করো, ডিএনএ, এই ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। দেখো ডিঅক্সি রাইবো, এই ডিঅক্সি রাইবো মানে কি বোঝাচ্ছে জানো? এই যে দেখো ডিঅক্সি রাইবো, এই ডিঅক্সি রাইবো মানে বোঝাচ্ছে ডিঅক্সি রাইবোসকে। দেখো ডিঅক্সি রাইবো বোঝাচ্ছে ডিঅক্সি রাইবোসকে। দেখছো? তাহলে বলো ডিঅক্সি রাইবোস থেকে কি তৈরি হবে, ডিএনএ নাকি আরএনএ? বলো কি তৈরি হবে, ডিএনএ নাকি আরএনএ? ডিএনএ। বোঝা গেছে? তোমরা কি বুঝতেছো? এই হচ্ছে আমাদের পড়াশোনা। এবার আসো, আমরা অনেকক্ষণ ধরে বলতেছিলাম যে তোমাদেরকে বই দেখাবো, কিন্তু এখন পর্যন্ত তোমাদেরকে বই দেখাতে পারি নাই, যার কারণে তোমাদের দুঃখ কষ্টের শেষ নাই, তাই তো? এই হচ্ছে কার্বোহাইড্রেট। এই যে দেখো কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন, স্বাদের ভিত্তিতে আমরা বলছিলাম সুগার নন সুগার, তাই না? সুগার নন সুগার। আর বলছিলাম দেখো রাসায়নিক অণুর গঠনের উপর ভিত্তি করে আমরা বলছিলাম মনোস্যাকারাইড। এই যে দেখো, এই যে খেয়াল করো, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর হচ্ছে পলিস্যাকারাইড। ঠিক আছে? আমরা ওগুলা ক্লাসিফিকেশনে পরে যাব। দেখো মনোস্যাকারাইডে আমরা কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে বলছিলাম 3টা কার্বন থাকলে ট্রায়োজ, 4টা কার্বন থাকলে টেট্রোজ, 5টা কার্বন থাকলে পেন্টোজ, 6টা থাকলে হেক্সোজ, 7টা থাকলে হেপ্টোজ। এবং আমরা ডাইস্যাকারাইডের উদাহরণে বলছিলাম ওই যে সুক্রোজ, সেলোবায়োজ, ম্যালটোজ। ঠিক আছে? আর অলিগোস্যাকারাইডের মধ্যে দেখো এই যে 3টা মনোস্যাকারাইড থাকলে ট্রাইস্যাকারাইড, 4টা মনোস্যাকারাইড থাকলে টেট্রাস্যাকারাইড, 5টা মনোস্যাকারাইড থাকলে পেন্টাস্যাকারাইড। আর পলিস্যাকারাইডের আমরা হচ্ছে ক্লাসিফিকেশনে এখন না বলি আর কি, হ্যাঁ? মাথায় তাহলে নতুন জিনিসপত্র ঢুকবে, নতুন জিনিসপত্র ঢোকানোর দরকার নাই এই মুহূর্তে, কারণ আমরা অলরেডি যতটুকু পড়ছি এটাই অনেক, হ্যাঁ? এরপর আমরা, আচ্ছা এরপরে আমরা তোমাদেরকে কি পড়াইছি বলতো? এরপরে আমরা তোমাদেরকে পড়াইছি এই যে স্বাদের উপর ভিত্তি করে সুগার নন সুগারের এই যে ক্লাসিফিকেশনের মধ্যে দেখো, এরা স্বাদে মিষ্টি দানাদার পানিতে দ্রবীভূত হবে, তাহলে কারা? গ্লুকোজ ফ্রুক্টোজ সুক্রোজ। কারা নন সুগার? এই যে দেখো স্টার সেলুলোজ গ্লাইকোজেন। এই উদাহরণগুলো তোমাদেরকে লিখ। এরপর দেখো মনোস্যাকারাইড, মনোস্যাকারাইডের মধ্যে আমরা বলছিলাম একে ভাঙলে আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না। এবং আমরা বলছিলাম মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা কয়টা বলো তো ভাইয়া? 3 থেকে 10টা। কয়টা? এই যে দেখো 3 থেকে 10টা। ঠিক আছে? তাহলে এই যে 3 থেকে 10টার উপর। এবার দেখো মনোস্যাকারাইডে একটা কথা লেখা আছে, হ্যাঁ? যে মনোস্যাকারাইডে অ্যালডিহাইড, আচ্ছা এই কথাটা আমি তোমাদেরকে একটু পরে বলতেছি, হ্যাঁ? মনোস্যাকারাইডে এই কথা, তাহলে আমি তোমাদেরকে যেগুলো পড়াইছি দেখো, ট্রায়োজ, এতক্ষণ আমি তোমাদেরকে যেটা পড়াইলাম সেটা হচ্ছে ট্রায়োজ। দেখো এই যে ট্রায়োজ, গ্লিসারালডিহাইড। ট্রায়োজের নাম দেখো সুন্দর করে দেওয়া আছে, দেখো গ্লিসারালডিহাইড আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। এই যে দেখো গ্লিসারালডিহাইড, এই যে দেখো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। আর এদের মধ্যে কে অ্যালডিহাইড কে কিটোন এটা জানলেই হবে। দেখো গ্লিসারালডিহাইডকে আমরা অ্যালডোজ বলি, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনকে আমরা কিটোজ বলি। ঠিক আছে? এরপরে দেখো আমরা এই যে টেট্রোজের জাস্ট উদাহরণ দেখো, ইরিথ্রোজ এটা একটা অ্যালডোজ সুগার, ইরিথ্রোলোজ এটা হচ্ছে কিটোজ শর্করা। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, নিশাদ বলছে ভাইয়া এই ক্লাসে রেকর্ড থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই ক্লাসে তো রেকর্ড রেকর্ড থাকবে ভাইয়া। ইস্ট কি পানিতে গুলে? হ্যাঁ ইস্ট পানিতে গুলে। ঠিক আছে? তারপর দেখো পেন্টোজ, পেন্টোজের উদাহরণের মধ্যে আমরা কি পড়ছি দেখো, খেয়াল করো, জাইলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, অ্যারাবিনোজ, অ্যালডোজ। আর দেখো রাইবুলোজ, জাইলুলোজ, এগুলো হলো কিটোজ। এরপরে দেখো রাইবোজের মধ্যে আমরা কি পড়ছি, খেয়াল করো, রাইবোজের মধ্যে দেখো রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ। দেখো রাইবোজ পড়ার সময় আমরা কি বলছি, রাইবোজ থেকে দেখো রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবোজে কি পড়ছি দেখো, রাইবো নিউক্লিক অ্যাসিড মানে কিসের গঠন বলো তো? আরএনএ এর গঠন। কিসের গঠন ভাইয়া? আরএনএ। তাই না? তাই না? ঠিক আছে? স্যার মনতে শুধু 7টা কেন? এই কোন মনতে 7টা বললা আয়শা? বুঝি নাই তো, মনতে 7টা বলতে?
হ্যাঁ হ্যাঁ, এই টপিক থেকে প্রচুর সিকিউ আসে, ঠিক আছে? এই তোমাদের কি অনেক বেশি কঠিন লাগতেছে? আমি তো অনেক সময় নিয়ে তুলনামূলকভাবে অনেক কম পড়াচ্ছি। এটা অনেক বেশি কঠিন লাগার একটা কারণ হচ্ছে জৈব যৌগ আমরা পড়ি নাই। জৈব যৌগ পড়ে ফেলার পরে এগুলা দেখলে তোমাদের কাছে মনে হবে ভাই আমাদেরকে এগুলো দেখাইতেছেন, আমরা কি করে আসি আমাদের দেখেন। ঠিক আছে? নিশাদের কাছে অনেক কঠিন লাগতেছে, হাই হাই কষ্ট। ভাইয়া সিকিউ এ কি কি থাকবে যদি বলতেন? হ্যাঁ, তোমাদেরকে সিকিউ ক্লাস নেওয়া হবে ভাইয়া। দৃষ্টি, তোমাদের সিকিউ ক্লাস নেওয়া হবে। দেখো তোমাদের রুটিন যেটা দেওয়া হয়েছে এখানে দেখো লেখা আছে যে এই ক্লাস শেষ হলে, রেগুলার ক্লাস শেষ হলে একটা আমরা সিকিউ মাস্টার ক্লাস নিব। ঠিক আছে? তোমাদের কাছে সিকিউ মাস্টার বুক আছে কিনা? যাদের কাছে আছে তারা তো জানোই, দেখতে পারো, অথবা আমাদের সিকিউ মাস্টার বুকটা কিনতে পারো। সিকিউ মাস্টার বুক খুবই অসাধারণ একটা বই। তুমি দেখলে একটা চ্যাপ্টার 5 মিনিটের মধ্যে তোমার ধারণা হয়ে যাবে যে এই চ্যাপ্টার থেকে কি কি সিকিউ কোশ্চেন। ইভেন শুধু সিকিউ কোশ্চেন না, তুমি এটাও জানবা যে কোনটা গ নাম্বার কোশ্চেন আর কোনটা ঘ নাম্বার কোশ্চেন আসে। ঠিক আছে? তাহলে দেখো এই যে রাইবোজের মধ্যে আমরা বলছিলাম রাইবো নিউক্লিক অ্যাসিড, দেখো আরএনএ তৈরি করে, আর এটার গলনাঙ্ক বলছিলাম 95°C। ঠিক আছে? এছাড়া তোমরা একটা এক্সট্রা জিনিস মনে রাখবো, ওই যে এটিপি, এনএডি, এনএডিপি, এফএডি, কোএ, এগুলোতেও হচ্ছে রাইবোজ আছে। ঠিক আছে? এগুলোতেও রাইবোজ আছে। আচ্ছা, মনোস্যাকারাইডে আয়সা বলছে 7টা কার্বন। এই সবগুলাতে তো 7টা কার্বন না আয়সা। মনোস্যাকারাইডে তো হচ্ছে এই যে 3 থেকে 10টা কার্বন হইতে পারে আয়সা। ঠিক আছে? এরপর দেখো আমরা ডিঅক্সিরাইবোজের কথা বলছি। দেখো ডিঅক্সিরাইবোজে 2 নাম্বার কার্বনে দেখো ওএইচ থাকে না, ওএইচ না থেকে কি হয় 2 নাম্বার কার্বনে দুইটাই এইচ হয়, দুইটাই এইচ, হ্যাঁ দুইটাই এইচ, দেখছো? আর দেখো এই যে এটা ডিএনএ তৈরি করে। এবার দেখো রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের একটা পার্থক্য আমরা পড়ছি। খেয়াল করো, রাইবোজের পার্থক্য পড়ার সময় আমরা কি বলছি? আরএনএ এর অপরিহার্য উপাদান, এটা আমরা পড়ছি। দেখো ডিএনএ এর অপরিহার্য উপাদান, এটা আমরা জানি। ঠিক আছে? তারপরে দেখো অক্সিজেন, বলো এখানে কয়টা অক্সিজেন আছে? 5টা। আর এখানে কয়টা অক্সিজেন আছে? 4টা। এটাও আমরা পড়লাম, 5টা আর 4টা কেন, এটাও আমরা বুঝছি। দেখো তাহলে কোথায় ওএইচ মূলক থাকে? দেখো এদের 2 নাম্বার কার্বনে, রাইবোজের 2 নাম্বার কার্বনে কি থাকে? ওএইচ মূলক, এটাও আমরা দেখলাম। কিন্তু এদের 2 নাম্বার কার্বনে কি ওএইচ মূলক থাকবে? ওদের 2 নাম্বার কার্বনে তো ও থাকবে না, তাহলে এই জন্য 2 নাম্বার কার্বনে দুইটাই কি মূলক হবে? দেখো হাইড্রোজেন মূলক। ঠিক আছে? এরপরে দেখো এরা কি তৈরি করে? নিউক্লিওটাইড এবং শর্করা তৈরিতে অংশগ্রহণ করে। শর্করা তৈরিতে অংশগ্রহণ করে, এটা তো তোমরা জানো তাই না? তাহলে এরা যদি নিউক্লিওটাইড গঠন করে, তাহলে এরা কি তৈরি করবে? ডিঅক্সি নিউক্লিওটাইড গঠন করবে। তাই তো, কারণ ডি আছে মানে ডিঅক্সি আছে মানে এরা ডিঅক্সি তৈরি করবে এবং শর্করা গঠনে অংশগ্রহণ করে। ঠিক আছে? তাহলে এরা কি করে? নিউক্লিওটাইড। আর ওরা কি কি তৈরি করে? ডিঅক্সি নিউক্লিওটাইড। নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, এগুলো তোমাদেরকে প্রথম চ্যাপ্টারে পড়ানো হয়েছে, যেহেতু তোমরা সবাই সাইকেল 1-এ এনরোল করা। ঠিক আছে? বা হচ্ছে তোমরা হচ্ছে অ্যাডভান্স বায়োলজি ব্যাচে এনরোল করা, তোমরা সবাই এই প্রথম চ্যাপ্টার তোমাদের সবাইকে পড়ানো হয়েছে। তাহলে তোমরা সবাই নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড এই দুইটা জিনিস জানো, আমার বিশ্বাস। ঠিক আছে? এই পর্যন্ত আমরা পড়ছি। এরপরে আমরা আজকে হেক্সোস পড়বো। হেক্সোস পুরোটা পড়বো না, শুধু গ্লুকোজটা পড়বো, কারণ আমি জানি অলরেডি তোমাদের মাথা মোটামুটি স্যাচুরেটেড হয়ে গেছে, কারণ অনেক জিনিসপত্র নিয়ে আলোচনা করছি। এবার যে ভাই মাথা তো আর চলে না। ঠিক আছে? মাথা না চললেও আসো তোমাদেরকে একটা জিনিস দেখাই, হ্যাঁ। কার্বোহাইড্রেটে ওই যে দেখো আমাদের এখানে একটা লাইন লেখা আছে, কার্বোহাইড্রেট, কিছু কার্বোহাইড্রেট আছে জানো এরা কি করতে পারে? তোমরা জারণ বিজারণ নাম শুনছো? তোমরা কি জারণ বিজারণ নাম শুনছো? এই তোমাদের মাথা ঠিক আছে? দেখো আমরা যা যা পড়ছি সবগুলো কিন্তু আমরা দেখলাম। আচ্ছা, অনেকে ব্রেক চাইছে, ভাইয়া ব্রেক দেন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ব্রেকে যাই আর কি। হ্যাঁ, ব্রেক। এখন হচ্ছে আমাদের ব্রেক। আমরা স্টার্ট করব কখন বলো তো? স্টার্ট করব 9টায়। জাস্ট 9টায়। এই শোনো, তোমরা না আসলে কিন্তু আমি একা একা শুরু করে দেব। ঠিক আছে? কারণ আমাদের এর পরেও বেশ কিছু জিনিসপত্র পড়া আছে। আমি ভাবছিলাম 9টার আগে, ব্রেক দেওয়ার আগে ওইটা পড়া ফেলতে পারবো। রিডিউসিং নন রিডিউসিং সুগারটা আমি তোমাদেরকে পড়াবো। ভাইয়া চেন স্ট্রাকচার, রিং স্ট্রাকচার লাগবে? হ্যাঁ, এই স্ট্রাকচারগুলো লাগবে ভাইয়া। ঠিক আছে? তাহলে তোমাদের এখন ব্রেক। আমরা 9টা 30 9টাতে শুরু করবো ইনশাল্লাহ। চলে আসো সবাই। হুম। আচ্ছা, কি অবস্থা সবার? তোমাদের মাথা কি একটু ফ্রেশ হয়েছে?
নাকি যে ভাই কিসের ফ্রেশ, আগের চেয়ে খারাপ অবস্থা নাকি? এত তাড়াতাড়ি? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো আমরা তো ব্রেক একটা পেয়ে কিছুটা চাঙ্গা হওয়ার কথা, আমরা কি কিছুটা চাঙ্গা হয়েছি আসলেই? ঠিক আছে, আমরা যদি কিছুটা চাঙ্গা হয়ে থাকি তাহলে তোমাদেরকে একটা জিনিস শেখাবো। আর যদি আমরা চাঙ্গা না হই তাহলে শেখাবো না। বলো তোমরা কি চাঙ্গা হইছো কিনা? হ্যাঁ হইছে হইছে, এই তো সাবাস, এই তো ফ্রেশ আলহামদুলিল্লাহ। জি ভাই আলহামদুলিল্লাহ, যাক তাহলে ভালো। হ্যাঁ, আমি ক্লাস করতে এখন আসছি, যাক ফাহাদ, তাহলে তো তুমি আল্লাহর ওয়াস্তে মাথার উপর দিয়ে বুঝবা আর কি। হ্যাঁ, সব মাথার উপর দিয়ে যাবে, তাহলে আল্লাহর ওয়াস্তে ভাই নেক্সট ক্লাসে আসার আগে এই ক্লাসের জিনিসপত্র পড়ে তারপরে নেক্সট ক্লাসে আসবা, নাহলে কিন্তু তোমারও জীবন শেষ, আমারও জীবন শেষ। ঠিক আছে, তাহলে আসো। আচ্ছা, তোমরা কি জারণ বিজারণ পড়ছো? জারণ বিজারণ, এই জারণ বিজারণ এই নাম শুনছো তোমরা? জারণ বিজারণ, ঠিক আছে, পড়ছো না? তারপরে জারক বিজারক নাম শুনছো তোমরা? জারক, জারক, বিজারক, এগুলো নাম শুনছো? জারণ বিজারণ, জারক বিজারক নাম শুনছো না? ঠিক আছে, হ্যাঁ, ক্লাস 9:30 পর্যন্ত, ঠিক আছে। হ্যাঁ, এই যে এগুলো আমরা শুনছি, এই যে কেমিস্ট্রি, আমরা এই চ্যাপ্টারে শুধু কেমিস্ট্রি, গতকালকে অবশ্য কেমিস্ট্রি নিয়ে মনে হয় কম আলোচনা করছে, আজকে তো বেশি আলোচনা করছি কেমিস্ট্রি নিয়ে। সামনের দিনের ক্লাসেও কেমিস্ট্রি নিয়ে বেশি আলোচনা করবো, কি এখন অসম্ভব ব্যাপার হয়ে গেল। আমরা ক্লাস করতে আসছি বায়োলজি, কিন্তু পড়াশোনা করতেছি কেমিস্ট্রির, তাই না? এটা মুশকিল। তাহলে দেখো এখানে জারণ বিজারণ দেখছো না, এই যে এখানে দেখো বিজারক, খেয়াল করো, এই যে দেখো বিজারক যেটা লেখা আছে, কিছু শর্করা আছে যারা এই বিজারক হিসাবে কাজ করতে পারে। ঠিক আছে, কিছু শর্করা আছে যারা কি হিসেবে কাজ করতে পারে বলো তো ভাইয়া? বিজারক হিসেবে কাজ করতে পারে। তাহলে যারা বিজারক হিসেবে কাজ করতে পারে তাদেরকে বলা হয় বিজারক শর্করা। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে কিছু শর্করা আছে যারা কি হিসেবে কাজ করতে পারে বললাম? বিজারক হিসেবে। যারা বিজারক হিসেবে কাজ করতে পারে তাদেরকে বলা হয় বিজারক শর্করা। দেখো, যারা বিজারক হিসেবে কাজ করতে পারে তাদেরকে আমরা কি বলি? বিজারক শর্করা। বা বা বিজারণের ইংলিশ কি? রিডিউসিং। তাহলে এটাকে কি বলা হয়? রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার, ঠিক আছে, বা রিডিউসিং শর্করা। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? সহজ কথা। তাহলে জারণ বিজারণে কি হয় বলতো? জারক, জারণে কি হয়? জারণ মানে ইলেকট্রন ছাড়ন, বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ, তাই না? তাহলে বিজারকের কি হয় বলতো? বিজারকের জারণ হয় নাকি বিজারণ হয়? তোমরা আমাকে বলো তো, বিজারকের কি জারণ হয় নাকি বিজারণ হয়? তোমাদের মনে আছে কতটুকু একটু দেখি তো, যে বিজারকের কি হয়, জারণ নাকি বিজারণ? এই যে বিজারক, ওর কি হবে? জারণ হবে না বিজারণ ঘটবে? বলো বিজারকের কি হয়? বিজারকের জারণ হয় না, নাম যেরকম উল্টা ঘটনা ঘটে। তাহলে বিজারকের কি হবে? জারণ। বিজারকের হবে জারণ। জারণ মানে কি? ইলেকট্রন, ইলেকট্রন ছাড়ন, তাই তো। আসো আমরা এই যে ইলেকট্রন ছাড়তেছে এটা আমরা একটু প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব দেখো, কি এরকম, এটা পরীক্ষা করার জন্য একটা পরীক্ষা আছে আর কি, হ্যাঁ, বুঝছো? ফেলিং দ্রবণের পরীক্ষা। কি পরীক্ষা? ফেলিং দ্রবণের পরীক্ষা। তাহলে ফেলিং দ্রবণ কেমন জানো? কিউপ্রিক হাইড্রোক্সাইড, এটার নাম কি? কিউপ্রিক হাইড্রোক্সাইডের, এটার দ্রবণটা কেমন জানো? নীল দ্রবণ। এই দ্রবণটার বর্ণ কেমন? নীল। এটা কি? এটা হচ্ছে কিউপ্রিক হাইড্রোক্সাইডের দ্রবণকে বলা হয়, কি বলা হয়? কি বলা হয়? আমরা বললাম মাত্র, কি বললাম বলো তো? কি বললাম বলো তো? ঠিক আছে, তাহলে আমরা কি বলছি? এই কিউপ্রিক হাইড্রোক্সাইড সে নিজে কেমন? নীল। কেমন বলো তো? নীল। এই তোমরা শুনতে পাচ্ছ তো নাকি? এরা হচ্ছে নীল। এখন এই যে নীল দ্রবণ, ঠিক আছে, এটাকে আমরা ফেলিং দ্রবণ বলি, ঠিক আছে। এটার সাথে যদি আমরা শর্করা যুক্ত করি, মনে করো কার্বোহাইড্রেট যুক্ত করছি, কার্বোহাইড্রেট, মনে করো এটার সাথে আমরা কার্বোহাইড্রেট যুক্ত করলাম, তাহলে কি হবে জানো? এখান থেকে এরা কি হবে? কিউপ্রাস অক্সাইড, কিউপ্রাস অক্সাইড প্লাস ধরো কিছু একটা তৈরি হবে, মনে করো এবিসি, কিছু একটা তৈরি হয়েছে, হ্যাঁ। এই যে কিউপ্রাস অক্সাইড, এটার লাল অধক্ষেপ পড়বে। কি অধক্ষেপ পড়বে ভাইয়া? লাল অধক্ষেপ পড়বে। তাহলে বোঝো জিনিসটা ছিল নীল। আসলে আমরা এটাকে নীল রঙে
রঙিন করে ফেলি, হ্যাঁ? এই যে দেখো এই যে কিউপ্রিক হাইড্রোক্সাইড এটা কেমন ছিল? এটা হলো নীল। তাহলে এটা দ্রবণ কেমন ভাইয়া? এটা হচ্ছে নীল দ্রবণ, হ্যাঁ? কেমন দ্রবণ? নীল। এরপরে কি হয়েছে ভাইয়া? এরা যখন শর্করার সাথে এর ভিতরে যখন আমরা শর্করা দিছি বা কার্বোহাইড্রেট দিছি তখন দেখা গেছে এরকম লাল বর্ণের অধক্ষেপ পড়ছে। তাহলে অধক্ষেপের বর্ণ কি বলতো ভাইয়া? লাল বর্ণের অধক্ষেপ পড়ছে। তাহলে এখানে জিনিসটা কি ঘটছে? হ্যাঁ, লাল বর্ণের অধক্ষেপ পড়ছে। ঠিক আছে? তাহলে এই যে তার মানে নিশ্চয়ই এখানে একটা ঘটনা ঘটছে। তাহলে আসো এই ঘটনাটা আমরা উদ্ঘাটন করার চেষ্টা করি। আচ্ছা তোমরা আমাকে সবাই বলো তো এখানে কপারের জারণ কি বলো তো? এখানে কপার 2+ না? বলো তো এখানে কপার 2+ কিনা? তোমরাই আমাকে বলো তো। দেখো আমরা এটা একটু প্রমাণ করি আরকি, হ্যাঁ? দেখো তো এখানে কপার 2+ কিনা? এই যে কপারের সাথে OH মূলক ২ টা আছে। তার মানে কি কপার 2+। আর এখানে দেখো অক্সিজেনের -2, কপার আছে ২ টা। অক্সিজেনের তো -2, এটা তো তোমরা সবাই জানো। অক্সিজেন কি? -2, এখানে কপার আছে ২ টা। তার মানে কি এখানে কপার কি 2+ আছে নাকি 1+ বলো? এখানে বলো কপার 2+ নাকি 1+? 1+। তাহলে দেখো কপার যখন 2+ ছিল তার কাছে ইলেকট্রন ছিল না কয়টা? ২ টা। কপার যখন 1+ তখন তার কাছে ইলেকট্রন নাই কয়টা? ১ টা। তাই না? দেখো কপার 2+ এখানে কপারের ইলেকট্রন ঘাটতি কয়টা? ২ টা ইলেকট্রন ঘাটতি। তাই তো? এইজন্যই তো কপার 2+ হইছে। আর দেখো কপার 1+ যখন হইছে, কপার 1+ তার মানে এখানে ইলেকট্রন ঘাটতি কয়টা? ১ টা ইলেকট্রন। তার মানে দেখো এখান থেকে যখন কপার এই পাশে আসছে, বলো তো সে কি ইলেকট্রন গ্রহণ করছে নাকি ইলেকট্রন ত্যাগ করছে? তোমাদের কাছে এটা দেখে কি মনে হচ্ছে? যে এই যে কপার 2+ ছিল সেখান থেকে যে কপার 1+ হইলো, তোমরাই আমাকে বলো যে সে কি ইলেকট্রন ত্যাগ করছে নাকি গ্রহণ করছে? বলো তো ইলেকট্রন গ্রহণ করছে। এই তো সাবাস, তোমরা সবাই বলছো গ্রহণ করে, তাই না? ঠিক আছে, এই বাকিরা একটু বলো নাকি বাকিরা ভাই আর মাথা কাজ করে না। এরপরে কিন্তু আমরা একটা ম্যাজিক্যাল জাদুর জিনিস পড়বো আর কি, হ্যাঁ, একটু পরে। তাহলে এই জন্য এখানে একটু রেসপন্স করতে হবে। তাহলে দেখো সেই ইলেকট্রন গ্রহণ করছে। দেখো 1+, 2+ থেকে 1+ মানে কি? সে ২ টা ইলেকট্রন দান করে তো কপার 2+ হইছে। আর এখানে কপার 1+ মানে কি? কয়টা ইলেকট্রন দান করতে হয়? ১ টা ইলেকট্রন দান করতে হয়। তাহলে ওখানে ২ টা ইলেকট্রন ছিল না আর এর কাছে ইলেকট্রন নাই ১ টা। তার মানে সে এখান থেকে এই বিক্রিয়ার মধ্যে একটা ইলেকট্রন নিছে। তাহলে এই ইলেকট্রন কার কাছ থেকে পাইছে বলো তো? এই কার্বোহাইড্রেট তাকে এই ইলেকট্রন সাপ্লাই দিছে। তাই তো? কার্বোহাইড্রেট যদি ইলেকট্রন না দেয় তাহলে কপার ইলেকট্রন কই থেকে পাইছে বলো? নিশ্চয়ই এই ইলেকট্রন কে দিছে বলো? কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট যে ইলেকট্রন দিছে তার মানে এখানে কার্বোহাইড্রেটের কি ঘটছে বলো? জারণ নাকি বিজারণ? কার্বোহাইড্রেটের জারণ ঘটছে না? আর যার জারণ ঘটে তার নাম কি দেখো? এই যে যার জারণ ঘটে তাকে আমরা কি বলি? বিজারক। তাহলে দেখো তো এখানে আমরা কার্বোহাইড্রেটকে বিজারক বলতে পারি না? বিজারক। ঠিক আছে? এইজন্য যারা ধরো এই বিক্রিয়া করতে পারে, সবাই পারে এরকম না। কিছু বান্দা আছে যারা পারে। ঠিক আছে? কিছু বান্দা আছে যারা পারে। তাদেরকে আমরা বলি বিজারক শর্করা। যেমন সকল মনোস্যাকারাইড বিজারক শর্করা। তোমরা মনে রাখবা। ঠিক আছে? এই এবিসিটা হচ্ছে কিছু একটা তৈরি হবে। আচ্ছা ধরো এবিসি না দিয়ে আমরা এখানে এক্স দিয়ে রাখি। তাহলে তোমাদের প্যাচ কম লাগবে। ধরো প্লাস এক্স। ঠিক আছে? প্লাস ধরো এক্স। মানে এক্স মানে ধরো কিছু একটা বিক্রিয়, কিছু একটা উৎপাদ। ঠিক আছে? মানে অজানা একটা উৎপাদ। ঠিক আছে? ভাই কোয়েশ্চেন তাহমিদ, হ্যাঁ হ্যাঁ, বলো বলো তো কোয়েশ্চেন করো। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে এই যে জারণ বিজারণের আমরা ফেলিং দ্রবণ কর্তৃক যে বিক্রিয়াটা করি সেই বিক্রিয়াটা তোমরা বুঝছো কিনা এখন? ঠিক আছে? বা ডান পাশে ২ টা কপারের জন্য 2+ হবে না? না, আমরা তো একটা কপারের কথা চিন্তা করতেছি। দেখো এখানে তো কপার একটা, তাই না? তাহলে একটা কপারের সিঙ্গেল অবস্থা আমরা বিচার করতেছি। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা এক্স তো হ্যালোজেনকে মিন করে। আচ্ছা ওয়াসিমা, তাহলে আমরা এক্সও দিব না। আচ্ছা তাহলে আমরা কি দিব বলতো? ওয়াসিমার ডাব্লু দিই, হ্যাঁ? ওয়াসিমার ডাব্লু। ঠিক আছে? ধরো কিউ প্লাসের সাথে ডাব্লু বলে কিছু একটা যৌগ তৈরি হবে, হ্যাঁ? জাস্ট ওটা আমরা সংকেত দিয়ে বুঝাইছি। আমরা জাস্ট আমাদের এই জিনিসটা বুঝছো কিনা? ঠিক আছে? তাহলে পরীক্ষায় যদি আসে রিডিউসিং সুগারের এই যে ফেলিং দ্রবণ কর্তৃক যে বিক্রিয়াটা সেটা খ নাম্বারে আসতে পারে। তাহলে তোমরা এটা মোটামুটি বুঝে বলতে পারবা না? পারবা কিনা বলো তো? এই সবাই পারবা কিনা? বলো, 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 বলো সবাই। ঠিক আছে? ফার্স্ট সবাই বলে ফেলো। পারবা কিনা? যেহেতু সবাই ব্রেক থেকে আসছো এখন তো সবাই চাঙ্গা থাকার কথা। ঠিক আছে? আরেকবার রিপিট করবেন একটু? হ্যাঁ, হ্যাঁ, আমরা রিপিট করতেছি। শোনো। জিনিসটা হচ্ছে যে কিছু শর্করা আছে যারা জারক কি করতে পারে দেখো, যাদের নিজেদের জারণ হয়ে তারা নিজেরা বিজারক হিসেবে কাজ করতে পারে। খেয়াল করো জিনিসটা, দুইটা টার্ম এই জারণ বিজারণ জারক বিজারক এই কথাগুলো আসলেই আমাদের প্যাঁচ লাগে। ঠিক আছে?
তাহলে ওরা ওদের কি হয়, জারণ হয়, এবং ওরা কি হিসেবে কাজ করতে পারে, বিজারক হিসেবে কাজ করতে পারে। জিনিসটা বুঝো, হ্যাঁ। তাহলে কিছু কিছু কার্বোহাইড্রেট আছে, কি আছে ভাইয়া, কিছু কিছু কার্বোহাইড্রেট আছে যারা কি করতে পারে, এই যে বিজারক হিসেবে কাজ করতে পারে। তাহলে যারা বিজারক হিসেবে কাজ করতে পারে এই কার্বোহাইড্রেট গুলাকে আমরা বিজারক শর্করা বা বিজারক কার্বোহাইড্রেট বলি। বোঝা গেছে ভাইয়া? এটা, হ্যাঁ। তাহলে এখন এই যে এরা যে বিজারক হিসেবে কাজ করে, করতে পারে, এটা আমরা কি পরীক্ষা দ্বারা আমরা নির্ণয় করি, ফেলিং দ্রবণ পরীক্ষা দ্বারা নির্ণয় করি। তাহলে ফেলিং দ্রবণটা কেমন, ফেলিং দ্রবণ হচ্ছে কিউপ্রিক হাইড্রোক্সাইডের নীল দ্রবণ। কিউপ্রিক হাইড্রোক্সাইডের কি, নীল দ্রবণ। তাহলে এটার ভেতরে যদি আমরা কার্বোহাইড্রেট যুক্ত করি, বা কার্বোহাইড্রেটের ভেতরে যদি এই যে কিউপ্রিক হাইড্রোক্সাইড ঢেলে দিই, তাহলে দেখা যাবে এই যে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ পড়বে। তার মানে লাল অধক্ষেপ পড়ছে মানে এখানে বিক্রিয়া হয়েছে। তাহলে কিউপ্রিকে ছিল 2+, মানে এর কাছে ইলেকট্রন ছিল না 2টা। আর যখনই কিউপ্রাস হয়েছে তখন তার কাছে ইলেকট্রন নাই 1টা। তার মানে নিশ্চয়ই যার কাছে 2 টাকা নাই, বলো আমার কাছে 2 টাকা নাই আর আমার কাছে 1 টাকা নাই, তাহলে বলো ওই 2 টাকা যখন নাই তখন আমি বেশি দরিদ্র ছিলাম না? নিশ্চয়ই আমি 1 টাকা পাইছি, এই জন্য আমার ওই 1 টাকা পূর্ণ হয়ে আমার কাছে এখন 1 টাকা নাই। মনে করো আমার ঋণ, এখানে কপারের ঋণ হলো 2 টাকা, আর এখানে কপারের ঋণ কত, 1 টাকা। তাহলে কপারের ঋণ তো এখানে কমে গেছে, ঋণ কমছে মানে সে কি টাকা পাইছে কোথাও থেকে। তাহলে এখানে টাকা দিয়ে আমি কি বুঝাইছি, ইলেকট্রন বুঝাইছি, তাই তো। তাহলে এখানে দেখো কপারের ঋণ ধরো এরকম, ঠিক আছে। সো ওই যে ওই ইলেকট্রন পাওয়া গেছে আর কি ওখান থেকে, হ্যাঁ। ইলেকট্রন পায়, এই যে 1+ হয়েছে, 1+ হয়েছে মানে কি, এখানে আমরা কি বুঝলাম, কপারের জারণ হয়েছে। কপারের কি হয়েছে, বিজারণ, কপার ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে কপার ইলেকট্রন গ্রহণ করছে মানে দেখো এখানে কপার, এই কপারের, আরে দেখো এখানে আমরা কি বললাম, যে কপার ইলেকট্রন গ্রহণ করছে। খেয়াল করো এই যে কপারটা দেখতেছে, এই কপার কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এর কি হয়েছে, বিজারণ হয়েছে, এর বিজারণ হয়েছে। তাহলে এই ইলেকট্রন গ্রহণ করার জন্য ইলেকট্রনটা পাইছে কার কাছ থেকে, কার্বোহাইড্রেটের কাছ থেকে। তাহলে এই যে কার্বোহাইড্রেট কপারকে ইলেকট্রন দিচ্ছে, তার মানে কার্বোহাইড্রেটের কি হয়েছে, জারণ হয়েছে। যেহেতু যার জারণ হয় তাকে আমরা বিজারক বলি, এই জন্য এই যে কার্বোহাইড্রেটটা হলো বিজারক। এবার বোঝা গেছে নাকি আরো প্যাচ লাগলো, যে ভাই এতক্ষণ তো ঠিকই ছিলাম। ঠিক আছে ভাইয়া, গ্লুকোজের বিজারণ ক্ষম বলা হয়েছে মানে গ্লুকোজ কি জারক, বিজারণ ক্ষম হলে এরা বিজারক। ঠিক আছে তাহমিদ, এরা বিজারক। ও আচ্ছা আচ্ছা, ফেলিং দ্রবণ, সরি সরি সরি, হ্যাঁ বেনেডিক দ্রবণ, ফেলিং দ্রবণ দুইটা দিয়ে পরীক্ষা করা যায়, কিন্তু এটার নাম হলো বেনেডিক দ্রবণ, সরি আমি ফেলিং দ্রবণ বলে ফেলছি, হ্যাঁ এটা বেনেডিক দ্রবণ। ঠিক আছে, সরি সরি সরি, হ্যাঁ। এবার বোঝা গেছে, এবার বোঝা গেছে নাকি এখন আমাদের কিছু ঝামেলা থেকে গেছে? যদি বোঝা থাকি আমরা, তোমরা এখান থেকে একটা লাইন মনে রাখবা, সকল মনোস্যাকারাইড রিডিউসিং সুগার। তোমরা এই কথাটা মনে রাখবা, সকল মনোস্যাকারাইড, সকল মনোস্যাকারাইড রিডিউসিং সুগার। তাহলে কিন্তু আমরা আর রিডিউসিং সুগারে ওই যে মনোস্যাকারাইডের মধ্যে গ্লুকোজ যে রিডিউসিং সুগার, ফ্রুক্টোজ রিডিউসিং সুগার, গ্লিসারাল ডিহাইড রিডিউসিং সুগার, গ্লিসারাল, তারপরে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন রিডিউসিং সুগার, রাইবোজ রিডিউসিং সুগার, এভাবে আমরা আলাদা করে পড়বো না। ঠিক আছে, এটা আমরা আলাদা করে পড়বো না, ঠিক আছে। তাহমিদ, বিজারণক্ষম মানে কি নিজে বিজারিত হয়? তাহমিদ, বিজারণক্ষম মানে, বিজারণক্ষম মানে হচ্ছে সে নিজে জারিত হয়, হয়ে সে বিজারক হিসেবে কাজ করে। যে বিজারণক্ষম মানে বোঝাইছে সে বিজারক, বোঝা গেছে, সে হলো বিজারক। বিজারকের ইংরেজি হলো রিডিউস, এই জন্য নাম হলো রিডিউসিং সুগার। বোঝা গেছে, সকল মনোস্যাকারাইড রিডিউসিং সুগার। এই তোমরা সবাই একটু লিখো এটার নাম কি, সকল মনোস্যাকারাইড রিডিউসিং সুগার। ঠিক আছে, মনে থাকবে, সকল মনোস্যাকারাইড কি, রিডিউসিং সুগার। ঠিক আছে। এবার আসো, তোমরা যদি এত কিছু বুঝে থাকো আমরা একটু গ্লুকোজ নিয়ে পড়ি, হ্যাঁ। আসো আমরা একটু গ্লুকোজ নিয়ে পড়ি, হ্যাঁ। এই যে গ্লুকোজ, এই যে গ্লুকোজ, এই গ্লুকোজ কোথায় বলো তো, গ্লুকোজ গতে, গ্লুকোজ তোমরা মনে রাখবা, গতে গ্লুকোজ গতে গ্রেপ। আহারে, গতে গ্লুকোজ গতে গ্রেপ, এই জন্য গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার। গ্লুকোজকে কি বলে, গ্রেপ সুগার, তোমরা মনে রাখবা, গতে গ্লুকোজ গতে গ্রেপ। ঠিক আছে। তাহলে আমাদের কে যেন আমাদের কি, আমরা, নিষাদ বলছে জারক না, না রে, আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, হ্যাঁ ওই বেনেডিক্ট দ্রবণ, তোমাদের বেনেডিক্ট সলিউশন আছে বই, আমি ভুলে আমরা ফেলিং বলছি, ফেলিং দিয়েও পরীক্ষা করা যায় কিন্তু আমরা, আমি ভুলে বলছি, হ্যাঁ এটা বেনেডিক্ট দ্রবণ হবে, ঠিক আছে তৌসিফ। আর এই জারক না নিষাদ, জারক কেন হবে, এটা তো বিজারক, নাম বিজারক শর্করা না, নাম তো বিজারক শর্করা, এটা বিজারক হিসেবে কাজ করে।
গ্রেপ সুগার, তাহলে গ্রেপ সুগার কি? আঙ্গুরে। গ্রেপ মানে কি? গ্রেপ মানে আঙ্গুর। গ্রেপ মানে কি বলো? গ্রেপ মানে আঙ্গুর। তাহলে আঙ্গুরে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে। কত দেখো, 20 থেকে 30 ভাগ। পাকা আঙ্গুরে শতকরা 20 থেকে 30 ভাগ থাকে গ্লুকোজ। পাকা আঙ্গুরে শতকরা 20 থেকে 30 ভাগ গ্লুকোজ থাকে, এই জন্য এটাকে কি বলি? গ্রেপ সুগার। কি বলি ভাইয়া? গ্রেপ সুগার। তাহলে দেখো আঙুর কি বললাম? পাকা আঙুরে গ্লুকোজের শতকরা পরিমাণ 12 থেকে 30 ভাগ। পাকা আঙুরে গ্লুকোজের শতকরা পরিমাণ কত? 12 থেকে 30 ভাগ। যেহেতু আঙুর, আঙুরে গ্লুকোজ বেশি থাকে, এই জন্য গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার। কোথায় থাকে? গ্রেপে থাকে, তাই তো? আঙুরে থাকে, এই জন্য এটার নাম গ্রেপ সুগার। ঠিক আছে, এইটা মনে রাখো। এবার আসো, এই যে এখানে আলফা গ্লুকোজ, বিটা গ্লুকোজ, রিং স্ট্রাকচার, এই সেই বলছে, এগুলো নিয়ে আমরা এখন জানবো। ঠিক আছে, এখন শোনো, তোমরা এতক্ষণ যা পড়ছো, অনেক জিনিস মাথায় আছে, অনেক জিনিস তোমরা ভুলে গেছো। সব ভুলে যাও, সব ভুলে যে আমরা এখন গ্লুকোজের রিং স্ট্রাকচার পড়বো। ঠিক আছে, সো এইখানে আমাদের মনোযোগ দেওয়াটা খুবই 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 জরুরি। এই জন্য তোমরা এতক্ষণ যা পড়ছো মাথাকে রিল্যাক্স করো। তোমরা পড়াগুলো বুঝছো তো? যদি পড়াগুলো বুঝো তাহলে তোমরা নিজেরা বই দেখে দেখে পড়ে ফেলতে পারো। আমি তো বইয়ে তোমাদেরকে দেখাইলাম কোথায় পড়া। ঠিক আছে, তাহলে আমরা কি পড়ছি, এবার আসো তোমাদেরকে আমরা রিং স্ট্রাকচার বানানো দেখাবো। ঠিক আছে, এই জন্য একদম মনোযোগ, তোমাদের যতটুকু মনোযোগ আছে সর্বোচ্চ মনোযোগ দিয়ে লাস্টের এই কতক্ষণ আমার কথা শুনবা। ঠিক আছে, তোমরা কি সবাই প্রস্তুত? তোমরা বলো যে জি ভাই আমরা প্রস্তুত। ঠিক আছে, নাহলে কিন্তু আমি হচ্ছে এটা শেষ করতে পারবো না। তোমরা সবাই কি প্রস্তুত কিনা বলো? আসলেই বলো তোমরা কি প্রস্তুত কিনা। যদি প্রস্তুত হয়ে থাকো তাহলে আসো আমরা গ্লুকোজের রিং স্ট্রাকচার আঁকাবো। হ্যাঁ, গ্লুকোজের রিং স্ট্রাকচার। রিং স্ট্রাকচার, তাহলে আসো আমরা গ্লুকোজের রিং স্ট্রাকচার আঁকাই। আসো তাহলে আমরা গ্লুকোজের যদি রিং স্ট্রাকচার আঁকাই, তাহলে আসো মাথা ঠান্ডা করে, হ্যাঁ মাথা ঠান্ডা করে শোনো। এই তো সবাই রেডি? হ্যাঁ, তাহলে দেখো গ্লুকোজটা কেমন আমরা বলছিলাম, দেখো তো গ্লুকোজটা আমরা এরকম আঁকাইছিলাম, CHO। এটা আজকে বোঝো, হ্যাঁ আজকের দিনের পড়া বলতে বোঝার পড়া হচ্ছে এটাই। ঠিক আছে, যদিও এতক্ষণ যা পড়ছো সবই বোঝা, কিন্তু এটা বেশি বোঝার আর কি। হ্যাঁ, এই একটা জিনিস যদি আজকে আমি তোমাদেরকে শিখাই ফেলতে পারি তাহলে মোটামুটি আমি সাকসেস। ঠিক আছে, এবার দেখো আমরা বলছিলাম হেক্সোজ। বলো হেক্সোজের ক্ষেত্রে যাদের 6টা কার্বন আছে, তাদের 3 নাম্বার কার্বনে OH মূলক কই যায়, ডানে না বামে বলো? 3 নাম্বার কার্বনে তাদের OH ডানে থাকে না বামে থাকে বলো? 3 নাম্বার কার্বনে তাদের OH কই থাকে? বামে, তাহলে OH, তাই তো? আর আমরা তোমাদেরকে গতদিন ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ পড়াইছিলাম, মনে আছে? যাদের 5 নাম্বার কার্বনে, কোথায় বলো তো? যাদের 5 নাম্বার কার্বনে OH মূলক ডান দিকে থাকে, দেখো 5 নাম্বার কার্বনে OH মূলক ডান দিকে থাকে, তাদেরকে আমরা কি বলি? ডি গ্লুকোজ। আসো তাহলে আমরা একটা এল গ্লুকোজ আঁকাই, তাহলে তোমরা পার্থক্যটা সহজে ধরতে পারবা। ধরো CHO। 3 নাম্বার তারা ন্যাচারালি এরকম, হ্যাঁ 3 নাম্বার ন্যাচারালি OH বামে, এইচ ডানে। হ্যাঁ, OH, বলো তো এবার এটা কি গ্লুকোজ হবে? ডি নাকি এল? 1 2 3 4 5 6, 6টা কার্বন। এবার বলো তো এটা কি ডি গ্লুকোজ হবে নাকি এল গ্লুকোজ হবে? তোমাদের কাছে কি মনে হয়? ঠিক আছে, এটা কি হবে তোমরা আমাকে একটু বলো তো। বলো তো এটা কি ডি গ্লুকোজ নাকি এল গ্লুকোজ? সবাই আমাকে বলো, এই যে এটা হচ্ছে এল গ্লুকোজ। এল গ্লুকোজ, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের এল গ্লুকোজ। তাহলে আমরা ডি গ্লুকোজ এল গ্লুকোজ তো মোটামুটি বুঝলাম, এখন তো আসল হিসাবে আসতে হবে। ও আসো, আমরা তো মোটামুটি ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ মোটামুটি একটা লেভেলে আমাদের মাথায় ঢুকলো, তাই তো? ডি গ্লুকোজ এল গ্লুকোজ আমরা ক্লিয়ার, সবাই ক্লিয়ার। এবার আসো, বন্ধন তৈরি হয় কোথায় কোথায় জানো? বন্ধন তৈরি হয় যে মূলকে, ঠিক আছে, যে মূলকে কি আছে, কার্যকরী মূলক আছে যেই কার্বনে। ধরো
এই যে কার্বন, এটা পড়ার আগে এখন আমাদেরকে দুইটা কনসেপ্ট জানতে হবে। কনসেপ্ট নাম্বার ওয়ান, যে ভাইয়া কার্যকরীমূলক আমরা সবাই জানি, তাহলে কার্বন আমরা নাম্বারিং করি কিভাবে? দেখো আমরা এই যে সিএইচও, সি, 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 ধরো CH2 OH। শোনো, এখানে কিন্তু কিছু জিনিসপত্র তোমাদের মাথায় প্যাচ লাগবে, আমি এই জন্য তোমাদেরকে সতর্ক করতেছি, মনোযোগ দাও। দেখো, আমরা যখন এখানে নাম্বারিং করি তখন তোমরা সবসময় মনে রাখবা এমন ভাবে নাম্বারিং করবা। দেখো আমি যদি এই পাশ থেকে নাম্বারিং করি তাহলে কার্বন 1 2 3 4 5 6 7। এখন তোমার মনে হইতে পারে না যে ভাই আপনি উপর থেকে কেন নাম্বারিং করতেছেন, আপনি তো নিচ থেকে নাম্বারিং করতে পারেন। এই যে মনোযোগ দাও, খুবই মনোযোগ। হ্যাঁ, তোমার বলতে পারো না যে ভাই আপনি তো নিচ থেকে নাম্বারিং করতে পারেন, তাহলে নিচ থেকে কেমন নাম্বারিং ভাইয়া? এখন তোমার মনে হইতে পারে যে ভাই আপনি এরকম নাম্বারিং না করে, আপনি আমার এটা দেখতে ভালো লাগতেছে না, আপনি এটা করেন। এই যে এটাকে 1 নাম্বার দেন, এটাকে 2 নাম্বার দেন, এটাকে 3 4 5 6 আর এটাকে 7 নাম্বার বলেন। এখন এরকম করা যায় কিনা বলো তো ভাইয়া? এরকম করা যাবে কিনা, তোমাদের কি ধারণা, এটা কি করা যায় কার্বন নাম্বারিং এর ক্ষেত্রে? এটা কি করা যায়? না। কেন করা যায় না? তোমরা সবসময় মনে রাখবা, তোমরা এমন ভাবে কার্বন নাম্বারিং করবা যেখানে কার্বন নাম্বারিংটা হবে এমন ভাবে যেখানে কার্যকরী মূলক লোয়েস্ট নাম্বারে থাকবে। কি হবে ভাইয়া? কার্যকরীমূলক অলওয়েজ লোয়েস্ট নাম্বার নিবে। ঠিক আছে, লোয়েস্ট নাম্বার, নট হাইয়েস্ট নাম্বার। তাহলে দেখো আমি উপর থেকে যদি নাম্বারিং করতাম তাহলে এই কার্বন কত নাম্বার পড়তেছে? কার্বন পড়তেছে 1 নাম্বার। আর আমি যদি নিচ থেকে নাম্বারিং করি তাহলে কার্বন কত নাম্বার পড়তেছে? 7 নাম্বার। আমি কি বলছি? কার্বন কোন নাম্বারটা রিসিভ করবে, হাইয়েস্ট নাকি লোয়েস্ট? বলো তো ভাইয়া, কার্বন কোন নাম্বার রিসিভ করবে, লোয়েস্ট নাকি হাইয়েস্ট? বলো। লোয়েস্ট। তাহলে লোয়েস্ট মানে কি? তাহলে কার্বন কত হবে? কার্বন হবে 1। লোয়েস্ট মানে কত হবে ভাইয়া? কার্বন 1। এইটা বোঝা গেছে? জিনিসটা এরকম। যেমন ধরো, আবার ধরো আরেকটা কার্যকরী মূলক, যেমন ধরো CH2OH। হ্যাঁ, আমরা অলওয়েজ বলছিলাম কিটোন মূলক কখনো 1 নাম্বারে থাকতে পারে না। ঠিক আছে, ধরো CH2OH, মনে করো এরকম। হ্যাঁ, এখন খেয়াল করো তো, আমি যদি এবার নাম্বারিং করি, হ্যাঁ তোমাদের মতো, দেখো আমি যদি নাম্বারিং করি উপর থেকে, ধরো নিচ থেকে নাম্বারিং করলাম, তাহলে 1 2 3 4 5 6। তাহলে বলো তো এখানে কার্যকরী মূলকের কার্বন কত নাম্বার? তোমরা আমাকে সবাই বলো তো, কার্যকরী মূলকের কার্বন কত নাম্বার? 5 নাম্বার। কত নাম্বার ভাইয়া বলো তো সবাই? কার্যকরী মূলকের কার্বন কত নাম্বার এখন হচ্ছে বলো তো? এই সবাই বলো বলো, হাই হাই, তোমরা না বললে কেমনে হবে? আমি কেমনে আগাবো বলো? 5 নাম্বার। এবার বলো তো আমি যদি উপর থেকে আসি তাহলে কার্যকরী মূলকের নাম্বার ধরো 1 2 3 4 5 6। তাহলে কার্বনের নাম্বার আইদার কত হবে বলো তো? ঠিক আছে, কার্যকরীমূলক, তাহলে দেখো তো আমরা কোনটা রিসিভ করব বলো তো? হাইয়েস্ট নাকি লোয়েস্টটা? আমরা কি বলছিলাম, আমরা কাকে রিসিভ করি, কোন নাম্বারটাকে আমরা প্রাধান্য দিই, হাইয়েস্ট নাকি লোয়েস্ট? তোমরা বলো, আমরা কাকে প্রাধান্য দিই, হাইয়েস্ট নাকি লোয়েস্ট? আমরা সবাই লোয়েস্টকে প্রাধান্য দিই। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে এই নিচ থেকে নাম্বারিং করতে পারবো না, আমরা এই উপর থেকে নাম্বারিং করবো আর কি। হ্যাঁ, আমি দেখবো যে কার্যকরী মূলককে কত কম সংখ্যক নাম্বার দেওয়া যায়। বোঝা গেছে ভাই? 1 নাম্বার কার্বনে সি আছে, আবার 7 নাম্বার কার্বনেও সি আছে, আরেকবার বোঝানো যাবে? হ্যাঁ, 1 নাম্বার কার্বনেও সি আছে, আবার 7 নাম্বার কার্বনেও সি আছে। হ্যাঁ, তো 7 নাম্বারেও তো সি থাকবে, নাহলে তো আমরা, আমরা তো এখানে কার্বনকে নাম্বার দিছি ভাইয়া। শোনো নিশাত, আমরা এখানে কাকে নাম্বার দিছি বলো তো? আমরা কার্বনকে নাম্বার দিছি। কাকে নাম্বার দিছি? কার্বনকে। এই যে দেখো 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এবং এই যে 7 নাম্বার এখানে, যেহেতু কার্বন এটা হিসাবেই তো 7 নাম্বার কার্বন আসতেছে, এই জন্য এটাকে আমরা 7 বলছি। জিনিসটা হচ্ছে এরকম। বোঝা গেছে? এই হলো ব্যাপার। তাহলে কি তোমাদের এখনো মনে হচ্ছে যে না ভাইয়া, আমার মনে হয় এখনো প্যাঁচ লাগতেছে, কি যে হইতেছে, মাথার উপর দিয়ে যাইতেছে, এরকম কি এখনো মনে হচ্ছে কিনা? নাকি মোটামুটি যে হ্যাঁ ঠিক আছে? তাও উল্টা কেন লেখা যাবে না? আচ্ছা এই নিশাত, আমরা তো এটাই বললাম যে উল্টা কেন লেখা যাবে না, কারণ আমরা বলছি কার্যকরী মূলক যেই কার্বনে থাকবে। দেখো এখানে কার্যকরী মূলক আছে CHO, এই কার্বনটা। আবার দেখো এখানে কার্যকরী মূলক কে? এই যে দেখো COO, এই কার্বনটার, এই কার্বনটা হচ্ছে কার্যকরী মূলক।
আবার দেখো এখানে কে কার্যকরীমূলক, এই যে দেখো এই কার্বনটা হচ্ছে কার্যকরীমূলক। কোন কার্বনটা ভাইয়া? এই কার্বনটা কার্যকরীমূলক। এখানে কে কার্যকরীমূলক বলো তো? এই কার্বনটা। তাহলে এই কার্বনের নাম্বার আমি যে দিক থেকে, আমি ওপর থেকে আসি, নিচে থেকে আসি, ডান থেকে আসি, বাঁয়ে থেকে আসি, যে দিক ইচ্ছা, কিন্তু আমার অলওয়েজ টার্গেট থাকবে এই কার্বনকে লোয়েস্ট নাম্বার দিতে হবে। এই কার্বনকে কি করতে হবে? লোয়েস্ট নাম্বার। তাহলে আমি যে দিক থেকে এসে আমি এটাকে লোয়েস্ট নাম্বার দিতে পারবো, আমি সেদিক থেকে কার্বন গণনা করব। বোঝা গেছে ভাইয়া? এখন তোমার মনে হতে পারে আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি ধরো এইভাবে লিখলাম। বলো তো আমি করতে পারি না এরকম? এবার বলো তো এই কার্বন কি 1 নাম্বার হবে নাকি নিচের কার্বন 1 নাম্বার হবে? তোমরা আমাকে সবাই বলো তো। তোমরা বলো তো। এখন বলো তো 1 নাম্বার কার্বন হচ্ছে এখানে কার্বন 1 কে হবে, উপরের কার্বন নাকি নিচের কার্বন? বলো তো কোন কার্বনটা 1 হবে? নিচেরটা 1 হবে, কারণ দেখো এখানে কার্যকরী মূলক কে? সিএইচও। খেয়াল করো, এখানে কার্যকরী মূলক হচ্ছে এই যে সিএইচওটা। কে কার্যকরী মূলক? এই যে সিএইচও, তাই না? তাহলে আমি কি করব? এই দিক থেকে এই যে কার্যকরী মূলককে অলওয়েজ আমার টেন্ডেন্সি কি, তাকে লোয়েস্ট নাম্বার দিতে হবে। কারণ উপর থেকে কাউন্ট 1 2 4 5, তাহলে এই কার্যকরীমূলক কত নাম্বার কার্বন হইতো? 5 নাম্বার। কিন্তু আমার টার্গেট কি? তাকে আমি লোয়েস্ট নাম্বার দিব। তাহলে আমি যদি এখান থেকে গণনা করি, তাহলে এই কার্বনটা 1, এই কার্বনটা 2, এই কার্বনটা 3, এই কার্বনটা 4, আর এই কার্বনটা হচ্ছে 5। বোঝা গেছে? তাহলে আমার টেন্ডেন্সি অলওয়েজ কি, যেই কার্বনটা কি কি বলতো, যেই কার্বনে কার্যকরীমূলক আছে সেই কার্বনকে আমরা কম নাম্বার দিব। বোঝা গেছে? নামকরণের রুলসে আছে এটা, হ্যাঁ এটাই হচ্ছে নামকরণের রুলস। বোঝা গেছে? এবার বলো যে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা এরপরেও, যে ভাইয়া এখনো আমার সমস্যা থেকে গেছে, এটা আছে কিনা? যদি না থাকে তাহলে আসো আমরা নামকরণটা মোটামুটি বুঝছি, ঠিক আছে? আমাদের আরেকটা কনসেপ্ট লাগবে, আমরা আরেকটা কনসেপ্ট একটু পরে বলতেছি, ঠিক আছে? এখন এটা তোমরা বুঝছো সবাই? ডিএল এটা বোঝা গেছে? সবাই সবাই বুঝছো কি? আসলেই বুঝছো? ঠিক আছে, যদি বুঝে থাকি তাহলে দেখো এটা 1 নাম্বার কার্বন, হ্যাঁ তাহলে এটা কি 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন। দেখো এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, আর এটা হচ্ছে 2 নাম্বার কার্বন। খেয়াল করো, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5, আর এটা হলো 6। এখন কথা হচ্ছে ভাইয়া, কে কে বন্ধন তৈরি করবে এই রিং স্ট্রাকচারের মধ্যে? কোন কোন কার্বন বন্ধন তৈরি করবে? এটা হলো সেকেন্ড কনসেপ্ট। এবার আসো এই কনসেপ্ট নিয়ে আমরা একটু আলোচনা করি, যে কে কে বন্ধন তৈরি করবে। গতদিন আমরা কি তোমাদেরকে কাইরাল কার্বনের কথা বলছিলাম? মনে আছে? গতদিন আমি তোমাদেরকে কাইরাল কার্বনের কথা কি বলছিলাম বলো তো? বলি নাই মনে হয়, তাই না? তাহলে দেখো এখানে বন্ধন গঠন করবে 1 নাম্বার কার্বন, মানে কার্যকরী মূলক আছে যেই কার্বনে সেই কার্বন। শোনো, মনোযোগ দিয়ে শোনো, এখানে কারা কারা বন্ধন তৈরি করবে? কার্যকরী মূলক আছে যেই কার্বনে সেই কার্বন, ঠিক আছে? সাথে দূরবর্তী কাইরাল কার্বন। এখন কথা হচ্ছে ভাই কাইরাল কার্বন কি জিনিস? এই যে এখন প্যাচ লাগলো, আসো তোমাদেরকে কাইরাল কার্বন জিনিসটা বোঝায়। কাইরাল কার্বন হচ্ছে এমন একটা কার্বন, খেয়াল করো, কাইরাল কার্বন হচ্ছে এমন একটা কার্বন যেই কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন জিনিস থাকবে। যেমন ধরো একটা হাতে যদি CH2OH থাকে, এবার ধরো আরেকটা হাতে যদি এইচ থাকে, আরেকটা হাতে ধরো সোডিয়াম দিলাম, আরেকটা হাতে ধরো ক্যালসিয়াম দিলাম। বলো তো এই কার্বনের 4টা হাতে কি 4টা সেম জিনিস আছে নাকি আলাদা জিনিস আছে? তোমরা বলো তো। তোমরা আমাকে সবাই বলো তো, এই কার্বনের 4টা জিনিসে কি 4টা সেম জিনিস আছে নাকি আলাদা জিনিস আছে? বলো তো আলাদা। তাহলে আলাদা থাকলে এটাকে কি আমি এই কার্বনটাকে কি কাইরাল কার্বন বলতে পারবো কি পারবো না বলো তো? এটা হলো একটা কাইরাল কার্বন। কাইরাল কার্বন কি কার্বন বলো তো? কাইরাল কার্বন, ঠিক আছে? তাহলে আসো এখানে 6 নাম্বার কার্বনটা কেন কাইরাল কার্বন হচ্ছে না? ঠিক আছে, দেখো তো 6 নাম্বারটা কেন কাইরাল হচ্ছে না? এখন তোমাদের মনে প্রশ্ন আসে ভাই, কাইরাল কার্বন 6 নাম্বারটা কেন হবে না? দেখো 6 নাম্বার কার্বনের গঠনটা কেমন, এরকম না? এই যে কার্বন, তারপরে হাইড্রোজেন, হাইড্রোজেন, OH, তাই না? দেখো এই যে 6 নাম্বার, এখান থেকে 6 নাম্বার এই যে CH2OH, এটাকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ? এটা দেখো এইটা এটা এটা দেখো CH2OH, ঠিক আছে? এখন দেখো তো এখানে হাইড্রোজেন কি একটা আছে না দুইটা আছে? এই যে দেখো একটা হাইড্রোজেন, এই যে দেখো একটা হাইড্রোজেন। তাহলে বলো তো এখানে হাইড্রোজেন দুইটা কমন হয়ে গেল না? তাহলে কি 4টা হাত আর 4 ধরনের হইলো? হইলো বলো? হইলো বলো? ঠিক আছে? হুমায়রা, আমরা কাইরাল কার্বনে আছি, এখনো শেষ করি নাই, তুমি মনোযোগ দিয়ে শোনো। ঠিক আছে, দেখো এখানে তো 4টা জিনিস রিপিট হলো না, 4টা 4 রকম জিনিস। দেখো তো এখানে এখানে যখন আমরা দেখলাম, দেখো এখানে 2টা হাইড্রোজেন আছে। কি আছে বলো তো?
দুইটা কি আছে, কি আছে, দুইটা হাইড্রোজেন আছে। যেহেতু দুইটা হাইড্রোজেন আছে তার মানে এটাকে আমি আর কি বলতে পারতেছি না বলতো, আমি এটাকে আর কাইরাল কার্বন বলতে পারতেছি না। এবার দেখো আমি তাহলে ভাইয়া 5 নাম্বার কার্বনের গঠনটা দেখো তো ভাইয়া, এরকম না যে যৌগটা যদি লিখি, 5 নাম্বার কার্বনে কি হয়েছে দেখো, একটাতে আছে CH2OH, খেয়াল করো একটু মনোযোগ দিয়ে, খুবই 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 মনোযোগ দিয়ে খেয়াল করো। একটাতে আছে, একটা হাতে আছে CH2OH, কি আছে ভাইয়া, CH2OH। আরেকটা হাতে কি আছে, হাইড্রোজেন। আরেকটা হাতে কি আছে, OH মূলক, কি আছে, OH মূলক। আরেকটা হাতে এই পুরা জিনিসটাই আছে। এবার বলো এই 5 নাম্বার কার্বনের 4টা হাতে 4টা সেম জিনিস আছে নাকি আলাদা জিনিস আছে? বলো তো, এটার কি 4টা হাতে কি 4টা সেম জিনিস আছে নাকি আলাদা জিনিস আছে? তোমাদের কাছে কি মনে হচ্ছে? আলাদা জিনিস না? যদি আলাদা জিনিস হয় তাহলে বলো তো 5 নাম্বার কি কাইরাল কার্বন তোমরা বলতে পারবা? বলো তো, 5 নাম্বারকে কি তোমরা কাইরাল কার্বন বলতে পারবা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে কারা কারা বন্ধন তৈরি করবে 1 নাম্বার এবং 5 নাম্বার কার্বন? কারা কারা বন্ধন তৈরি করে 1 আর 5? ঠিক আছে, কারা কারা বলো তো, 1 আর 5, ঠিক আছে। মানে কার্যকরী মূলক যেই কার্বনে আছে সাথে কে, দূরবর্তী কাইরাল কার্বন। তাহলে বন্ধন তৈরি করে কার্যকরী মূলক প্লাস দূরবর্তী কাইরাল কার্বন। তাহলে সবচেয়ে দূরে ছিল 6, 6 নাম্বার তো কাইরাল কার্বন না। তাহলে তার চেয়ে দূরে আছে কে, 5, 5 নাম্বার তো কাইরাল কার্বন। তাহলে এখন কারা কারা বন্ধন তৈরি করবে 1 আর 5? তাহলে দেখো এখানে ভাইয়া তুমি এটা এভাবে লিখতে পারো না বলো তো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। হ্যাঁ, লাস্ট আমরা একদম শেষে চলে আসছি। দেখো এই কার্বনে অক্সিজেন দুইটা এইভাবে আছে, হাইড্রোজেনটা এইভাবে আছে, তাই না? তাহলে কি হয় জানো, এই যে 5 নাম্বারের হাইড্রোজেনটা আছে, দেখো 5-এর হাইড্রোজেনটা এখানে চলে যাবে। দেখো তো 5-এর হাইড্রোজেনটা যদি এখানে চলে যায়, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। হ্যাঁ, এখানেই কিন্তু প্যাচ লাগে, ঠিক আছে ভাইয়া। সেকেন্ড কার্বনটাও কাইরাল না? হ্যাঁ, সেকেন্ড কার্বনটাও কাইরাল, ঠিক আছে তৌসিফ, কিন্তু আমি সেকেন্ড কার্বনকে নিব না, আমি দূরবর্তী কাইরাল কার্বন নিব, ঠিক আছে। তাহলে দেখো তো 5 নাম্বারের হাইড্রোজেন মূলক, সে এই অক্সিজেনের কাছে থাকতে আর পছন্দ করে না, সে এখানে চলে যাবে। তাহলে তাকে এখানে দিয়ে দাও। তাহলে এখানে যদি দিয়ে দিই, খেয়াল করো তো ভাইয়া, এখানে কি আর OH আছে? এটা এখানে শুধু ও আছে। বুঝছো? শোনো, এটা কিন্তু একবারে বোঝাটা একটু টাফ, হ্যাঁ, এই জন্য আমি আস্তে ধীরে বলতেছি, তোমরা পুরাপুরি না বুঝলেও সমস্যা নাই, আমি নেক্সট দিন আবার এখান থেকে আলোচনা শুরু করব। ঠিক আছে, এবার বলো তো, কার্বনের হাত কি একটা ফাঁকা আছে কিনা বলো তো? বলো তো এখন কার্বনের কি একটা হাত ফাঁকা আছে কিনা? বলো তো, এই যে এই যে 1 নাম্বার কার্বনের একটা হাত ফাঁকা না? দেখো এই যে একটাতে হাইড্রোজেন আছে, একটাতে OH মূলক আছে, আর একটাতে এই যে কার্বন আছে। আবার দেখো 5 নাম্বার এই অক্সিজেনের একটা হাত ফাঁকা না? এরা এরা মিলে এখন বন্ধন তৈরি করবে, এই যে এরকম। বুঝছো 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 জিনিসটা? এই তোমরা কি বুঝছো নাকি সব মাথার উপর দিয়ে গেল যে আল্লাহ, ভাই কি ছিল আর আপনি কি বানায় ফেলছেন? আসো, যা ছিল সেটাই আমি বলতেছি। শোনো, কি ছিল বলো। আমরা কি বলছি, 5 নাম্বার কার্বনের হাইড্রোজেন আয়ন, ঠিক আছে, আমি জানি তোমাদের এটা প্রথমবার মাথার উপর দিয়ে যাবে, এই জন্যই আমি আবার মিশিয়ে দিয়ে আরেকবার বলতেছি, ঠিক আছে। তাহলে আসো আমরা তোমাদের যেন মাথার উপর দিয়ে না যাই, এবার প্রথমবার তো শুনছো, এবার তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার শোনো, তাহলে আমরা কি বলছি দেখো, 5 নাম্বার কার্বনের হাইড্রোজেন, বলো 5 নাম্বার কার্বনের এই হাইড্রোজেন এখানে থাকবে নাকি উপরে চলে যাবে? তাহলে এই যে দেখো 5 নাম্বার কার্বনের হাইড্রোজেন এখানে চলে যাবে, তাহলে তাকে এখানে দিয়ে দাও, তাহলে এখানে OH হয়ে যাবে। এবার বলো, ওইখানে কি আর হাইড্রোজেন আছে বলো? এখানে তো আর এখন হাইড্রোজেন থাকলো না, কারণ হাইড্রোজেন তো এখানে চলে গেছে, এই জায়গায় চলে গেছে। এবার বলো তো, তুমি জীবনে কখনো কোনো OH এর দুইটা হাত দেখছো? OH এর হাত কয়টা, দুইটা নাকি একটা বলো তো? OH এর হাত কয়টা? OH এর হাত হচ্ছে একটা, ঠিক আছে। তাহলে OH এই অবস্থায় থাকবে, তাই তো। এখন দেখো তো কার্বনের এখানে হাত ফাঁকা আছে না? 1 নাম্বার কার্বনের দেখো এই যে এখানে একটা হাত, আহারে, তাহলে দেখো এই যে 1 নাম্বার কার্বনের এখন, এই যে দেখো এখানে একটা হাত আর এখানে একটা হাত, তাহলে বলো তো এই হাতটা ফাঁকা হয়ে গেল না? আবার বলো তো এই অক্সিজেনের হাত কয়টা? অক্সিজেনের হাত তো দুইটা। তাহলে এখানে দেখো, এখানে তো আগে হাইড্রোজেন ছিল, এখানে এখানে তো আর হাইড্রোজেন নাই। তাহলে এই কার্বন আর এই যে দেখো 1 নাম্বার কার্বন আর এই 5 নাম্বার কার্বন এখন এই দেখো এই অক্সিজেনের মাধ্যমে তারা বন্ধন তৈরি করবে।
বোঝা গেছে? তাহলে দেখো এই ১ নাম্বার কার্বন আর ৫ নাম্বার খেয়াল করো। এই ১ নাম্বার আর ৫ নাম্বার কার্বন কি দিয়ে বন্ধন তৈরি করলো? এই যে অক্সিজেনের মাধ্যমে। এবার কি তোমাদের কিছুটা মাথার নিচ দিয়ে গেছে? মাথার মধ্য দিয়ে কিছুটা গেছে? ঠিক আছে? যদি বুঝে থাকি, আজকে তোমাদেরকে আমি আর প্রেশার দিব না। আজকে আমরা এতটুকুই পড়ব। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে তোমরা অবশ্যই এবার এখান থেকে রিং স্ট্রাকচারটা কিভাবে হলো সেটা আমরা নেক্সট দিন দেখাই দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে যেহেতু তোমাদের উপর বেশি প্রেশার হয়ে যাচ্ছে, আমরা আজকে এই পর্যন্তই শেষ করি আরকি, হ্যাঁ? নেক্সট দিন তোমাদেরকে আমরা এখান থেকে আবার এই রিং স্ট্রাকচার নিয়ে আলাপ আলোচনা শুরু করব। ঠিক আছে? আর আমরা তো পড়লাম গ্লুকোজের গ্রেপ সুগার বলে এই সেই আরো ডিটেইলস পড়াশোনা ইনশাআল্লাহ নেক্সট দিন করব। ঠিক আছে? এখানে কার্যকরী মূলক কে? এখানে কার্যকরী মূলকের ঝামেলা আছে। কার্যকরী মূলক CHO ঠিক আছে? তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে নেক্সট দিন দেখা হবে ইনশাআল্লাহ।